সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার রিটেন বাই জেরম ক্লাপকা জেরম এই সম্পূর্ণ লেসনটি আমরা পড়ব বাংলা অর্থ সহ, এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটি বা যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর বা সলিউশন আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের যে লেসন 5 যেটা রয়েছে, ঠিক আছে, আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, এই সম্পূর্ণ লেসনটি তোমরা বাংলা অর্থ খুব ভালোভাবে বুঝতে পারবে এখান থেকে। এবং এই লেসনটির মধ্যে যে অ্যাক্টিভিটি বা যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর তোমরা কিন্তু এখান থেকে জানতে পারবে। এবং পরীক্ষা যদি তোমাদের এই লেসন থেকে কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয়, তাহলে সেই প্যাসেজটার বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এবং সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তর তোমরা কিন্তু অনায়াসে পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো আমরা আজকের এই ভিডিওতে আমাদের ইউনিট 1 আর ইউনিট 2 দুটি ইউনিট এখানে দেওয়া আছে, দুটি ইউনিটই কিন্তু আমরা পড়বো এবং সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করব, ঠিক আছে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো। তো চলো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7 এর ইংলিশ লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আপ পিকচার এই সম্পূর্ণ লেসনটি আমরা পড়ে তারপর এখানকার প্রশ্নগুলি সলভ করি। তো দেখো এখানে প্রথমে যেটা দেওয়া আছে আঙ্কেল পজার হ্যাংস আপ পিকচার, এটা হচ্ছে গল্পের নাম। তো আঙ্কেল মানে কি কাকা, পজার হচ্ছে কোনো একজন ব্যক্তির নাম, আর হ্যাংস মানে হচ্ছে কোনো কিছু টাঙানো, ঠিক আছে, দেওয়ালে যেমন ছবি টাঙানো, আর পিকচার মানে হচ্ছে একটা ছবি, অর্থাৎ পজার কাকা একটা ছবি টাঙান, ঠিক আছে। তো সেই ছবি টাঙানোর ব্যাপারটা নিয়ে হচ্ছে আমাদের মূল গল্প এখানে। তো চলো আমরা পড়ি। প্রথমে যেটা দেওয়া আছে দেখো আমাদের লেটস স্টার্ট, চলো শুরু করি। স্টার্ট মানে কি শুরু করা, চলো শুরু করি। প্রথমে আমাদের এখানে লেখক সম্পর্কে একটু তথ্য দেওয়া আছে, জাস্ট এটা আমরা একবার পড়ে নেব, তারপর মূল গল্পটি পড়ে আমরা প্রশ্নগুলিকে সলভ করব। দেখো কী দেওয়া আছে, জেরম ক্লাপকা জেরম 1859 to 1927 ইজ আ কমিক রাইটার অ্যান্ড হিউমারিস্ট। তো এখানে কি বলা হয়েছে দেখো, জেরম ক্লাপকা জেরম এর জন্ম 1859 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 1927 খ্রিস্টাব্দে। ইজ মানে হচ্ছে হন, আর কমিক রাইটার, রাইটার মানে হচ্ছে লেখক, আর কমিক, কমিক হচ্ছে কি মজাদার, তিনি একজন লেখক ছিলেন, অর্থাৎ মজার মজার গল্প লিখতেন আর কি, হাসির গল্প লিখতেন। অ্যান্ড হিউমারিস্ট, হিউমারিস্ট মানে হচ্ছে কি হাস্য রসিক একজন লোক তিনি ছিলেন, ঠিক আছে। তো জেরম ক্লাপকা জেরম হচ্ছে একজন মজার একজন লেখক ছিলেন এবং তিনি একজন হাস্যরসিক লোক ছিলেন আর কি, হাস্যরসিক ছিলেন। হি ইজ বেস্ট নন ফর হিজ কমিক ট্রাভেলগস লাইক 3 men in a boat and 3 men in a বামেল। তো এখানে কি বলা হচ্ছে, হি ইজ মানে তিনি হন, বেস্ট নন, এখানে বেস্ট নন মানে কি, নন মানে পরিচিত, তো বেস্ট নন মানে সুপরিচিত, ফর হিজ কমিক ট্রাভেলগস, তার যে কমিক ট্রাভেলগস মানে হচ্ছে ভ্রমণ কাহিনী, কমিক মানে হচ্ছে কি মজার, অর্থাৎ মজার ভ্রমণ কাহিনীর জন্য তিনি সুপরিচিত। লাইক 3 men in a boat and 3 men in a বামেল, অর্থাৎ এই যে 3 men in a boat 3 men in a বামেল, এই বামেল, ঠিক আছে, এই যে তার মজার ভ্রমণ কাহিনী, এইগুলোর জন্য তিনি মূলত বেশি সুপরিচিত বা বিখ্যাত আর কি। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ abridged from the chapter in 3 men in a boat। তো দ্য প্রেজেন্ট স্টোরি মানে হচ্ছে বর্তমান গল্পের, প্রেজেন্ট মানে কি বর্তমান, বর্তমান বলতে যে গল্পটা আমরা এখন পড়বো, এই বর্তমান গল্পটি, স্টোরি মানে হচ্ছে গল্প, ইজ অ্যাব্রিজড, এখানে অ্যাব্রিজড মানে হচ্ছে কোনো জায়গা থেকে কোনো কিছু একটা অংশ তুলে নেওয়া, কিছুটা অংশ তুলে নেওয়া। তো এই বর্তমান যে গল্পটা আমরা পড়বো এটা হচ্ছে একটি সংক্ষিপ্ত একটা অংশ, ফ্রম দ্য চ্যাপ্টার মানে অধ্যায় থেকে, চ্যাপ্টার মানে কি অধ্যায়, ফ্রম মানে হচ্ছে থেকে, একটি অধ্যায় থেকে, ইন 3 men in a বোট, এই যে 3 men in a boat, তার যে এই যে একটা মানে কমিক ট্রাভেলার্স, সেখান থেকে এই যে বইটা, এই বইটা থেকেই একটা, এই বইটার একটা অধ্যায় বা একটা চ্যাপ্টার থেকে আমাদের এই বর্তমান গল্পটা কিছুটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। ওকে, তো চলো আমরা গল্পটা পড়বো, তারপর আমরা অ্যাক্টিভিটিগুলিকে সলভ করবো। তার আগে আমাদের এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের জন্য, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, তবু আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো কি বলা হয়েছে এখানে, হ্যাভ ইউ এভার সিন, তুমি কি কখনো দেখেছো, আ পিকচার একটি ছবিকে, হ্যাঙ্গিং অন আ ওয়াল, অর্থাৎ একটি দেয়ালে টাঙানো রয়েছে এরকম একটি ছবি তুমি কখনো দেখেছো, যদি দেখে থাকো তাহলে ইয়েস বলবে, না দেখে থাকলে নো বলবে। এরপরে হচ্ছে হোয়ার হ্যাভ ইউ সিন ইট, এটা তুমি কোথায় দেখেছো সেটা বলতে হবে। তারপর হোয়াট আর দ্য থিংস ইউ নিড টু হ্যাং আ পিকচার অন দ্য ওয়াল, অর্থাৎ কী বলা হচ্ছে, হোয়াট আর দ্য থিংস মানে কী কী জিনিস, ইউ নিড তোমার প্রয়োজন, টু হ্যাং আ পিকচার একটা ছবি টাঙানোর জন্য, অন দ্য ওয়াল একটা মানে দেওয়ালে ছবি টাঙানোর জন্য কী কী জিনিসের প্রয়োজন হয় সেগুলো তোমাকে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। ওকে, তা তুমি তোমার মতো করে এগুলো উত্তর দেবে, যা যা জিনিস লাগে একটা ছবি টাঙানোর জন্য সেগুলো তোমাকে বলতে বলা হচ্ছে। তো এবার আমরা মূল যে গল্প সেটা পড়বো। দেখো কি বলা হচ্ছে, লেটস রিড, চলো পড়ি। রিড মানে কি পড়া। প্রথমে যেটা দেওয়া আছে আমাদের হচ্ছে ইউনিট 1, তো ইউনিট 1টা আমরা আগে পড়ে নেব, তারপর অ্যাক্টিভিটিগুলোকে সলভ করব। তো প্রথম লাইনে দেখো, ইউ নেভার স সাচ আ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু আ জব। তো এই লাইনে কি বলা হয়েছে আমাদের, ইউ নেভার স মানে কি দেখা, সি মানে হচ্ছে দেখা, সি থেকে স এসছে। তো ইউ নেভার স তুমি কখনোই দেখোনি, সাচ আ
কমোশন, এখানে কমোশন মানে হচ্ছে কি হইচই বা প্রবলেম বা সমস্যা এরকম। তো তুমি কখনোই এরকম একটা সমস্যা দেখোনি। আপ অ্যান্ড ডাউন আ হাউস, এখানে আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে বাড়িটা মানে সমস্যায় মানে বিভিন্ন ঝামেলাতে উত্তাল হয়ে উঠতো, এরকম বোঝানো হচ্ছে। ইন অল ইউর লাইফ মানে তোমার সারা জীবনে তুমি এরকম সমস্যা মানে একটা বাড়ি যে কীভাবে উত্তাল হয়ে ওঠে সমস্যাতে, সেটা কখনোই তুমি দেখোনি। অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার, হোয়েন মানে কি যখন মাই আঙ্কেল পজার আমার পজার কাকা, আঙ্কেল মানে হচ্ছে কাকা আর পজার হচ্ছে ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম। তো আমার পজার কাকা যখন আন্ডারটুক, এখানে আন্ডারটুক মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, ঠিক আছে। টু ডু আর জব মানে হচ্ছে কাজ, আর টু ডু মানে হচ্ছে করতে বা করার। যখন আমার আঙ্কেল পজার কাকা কোনো একটা কাজ করার দায়িত্ব নেন আর কি, ঠিক আছে। তো সেই সময় বাড়িটা যে কতটা উত্তাল হয়ে ওঠে সমস্যাতে, সেটা তুমি তোমার সারা জীবনে কখনো দেখোনি। মানে তো সেই সময় এতটাই বাড়িতে মানে বাড়ি উত্তাল হয়ে উঠতো আর সমস্যা এতটাই তৈরি হতো বাড়িতে। এরপরে দেখো, আ পিকচার would have come home from the frame makers and be standing in the dining room waiting to be put up. তো এখানে কি বলা হচ্ছে, আ পিকচার মানে কি একটি ছবি, পিকচার মানে হচ্ছে ছবি। তো একটি ছবি উড হ্যাভ কাম মানে হচ্ছে আসতো, হোম মানে হচ্ছে বাড়িতে, একটা ছবি বাড়িতে আসতো ফ্রম দ্য ফ্রেম মেকার্স বলতে যারা ছবির ফ্রেম তৈরি করে সেই সমস্ত তাদের কাছ থেকে, সেই ফ্রেম মেকারের কাছ থেকে একটা ছবি আসতো বাড়িতে। অ্যান্ড এবং বি স্ট্যান্ডিং এবং সেটা দাঁড়িয়ে থাকতো কোথায়, ইন দ্য ডাইনিং রুমে দাঁড়িয়ে সেটাকে দাঁড় করিয়ে রাখা হতো ছবিটাকে, ঠিক আছে। ডাইনিং রুম বলতে যেখানে খাবার ঘর বা বসার ঘর সেখানে সেই ডাইনিং রুমে দাঁড় করিয়ে রাখা হতো। ওয়েটিং টু বি পুট আপ, ওয়েটিং মানে হচ্ছে অপেক্ষায় রাখা হতো, টু বি পুট আপ মানে হচ্ছে টাঙানো, সেই ছবিটাকে টাঙানোর জন্য ডাইনিং রুমে সেটাকে দাঁড় করিয়ে রাখা হতো। এরপরে দেখো, আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট অ্যান্ড আঙ্কেল পজার উড সে। তো আন্ট পজার মানে হচ্ছে পজার কাকিমা, আন্ট মানে কি কাকিমা, পজার কাকিমা উড আস্ক মানে বলতেন বা জিজ্ঞাসা করতেন, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট মানে এটা দিয়ে এবার কি করা যায়, মানে এই ছবিটাকে নিয়ে এবার কি করা যাবে, ওকে। অ্যান্ড আঙ্কেল পজার এবং মানে পজার কাকা উড সে মানে পজার কাকা বলতেন, সে মানে কি বলা, পজার কাকা বলতেন কি, ও ইউ লিভ দ্যাট টু মি এটা আমার ওপরেই ছেড়ে দাও, লিভ মানে কি ছেড়ে দেওয়া, এটা আমার ওপরেই ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইউর সেলফ অ্যাবাউট দ্যাট। তো ডোন্ট ইউ মানে তুমি না, এনি অফ ইউ তোমাদের কেউই না, ওয়ারি মানে কি চিন্তা করা, ঠিক আছে, ইউর সেলফ অ্যাবাউট দ্যাট মানে এটা তুমি বা তোমাদের কাউরি এটা সম্পর্কে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আই উইল ডু অল দ্যাট আমি যা করার সব কিছুই আমি করব, ঠিক আছে। অর্থাৎ এই ছবিটি নিয়ে তোমাদের কিছু ভাবতে হবে না, এটা আমিই করব যা করার, অর্থাৎ ছবিটা তিনি টাঙাবেন আর কি, সেটাই বলতে চাইছেন। এরপর দেখো, অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। দেখো অ্যান্ড দেন মানে কি তারপর, অ্যান্ড দেন মানে তারপর, হি উড টেক অফ মানে খুলে ফেলা, হিজ কোট তার কোটটা খুলে ফেলতেন গায়ে থেকে, অ্যান্ড বিগিন এবং শুরু করতেন, বিগিন মানে কি শুরু করে, এবং শুরু করতেন সেই ছবিটা টাঙানোর কাজে তিনি লেগে পড়তেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence worth of nails and then one of the boys after her to tell her what size to get. তো দেখো ছবিটা টাঙানোর ব্যাপারে তিনি কি বলতেন, তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই, আমি যা করার সব কিছু করবো, ছবিটা আমি টাঙাবো, ঠিক আছে। তারপর দেখো কি হচ্ছে এখানে, হি উড সেন্ড তিনি পাঠাতেন, দ্য গার্ল মানে মেয়েটিকে, আউট মানে বাইরে পাঠাতেন, ঠিক আছে, ফর 6 pence worth of nails মানে 6 পেনি মূল্যের, নেলস মানে হচ্ছে পেরেক আনতে পাঠাতেন, যেহেতু পেরেক লাগবে সেই ছবিটাকে টাঙানোর জন্য, তো 6 পেনি মূল্যের পেরেক আনতে তিনি পাঠাতেন একটা মেয়েকে আর কি, ঠিক আছে। অ্যান্ড দেন এবং তারপর ওয়ান অফ দ্য বয়েজ মানে ছেলেদের একজনকে, আফটার হার ঠিক তার পিছনে মানে তাকেও পাঠাতেন কি করতে, টু টেল হার হোয়াট সাইজ টু গেট তাকে বলতে, হোয়াট সাইজ মানে কোন সাইজের পেরেক লাগবে, কত ইঞ্চি সাইজের পেরেক লাগবে, মানে সেটা টু গেট মানে হচ্ছে আনতে বা পেতে, মানে কত ইঞ্চির বা কত সাইজের পেরেক আনতে হবে সেটা বলার জন্য তিনি আবার একজনকে পাঠাতেন সেই মেয়েটার পিছু, ওকে। এরপরে দেখো, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার হি উইল শাউট অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, ঠিক আছে। দেখো কি বলা হচ্ছে এখানে, নাও এখন, ইউ গো মানে তুমি যাও, অ্যান্ড গেট মি মাই হ্যামার, এখানে হ্যামার মানে হচ্ছে হাতুড়ি, উইল হচ্ছে একটা ছেলের নাম, ঠিক আছে। তো আঙ্কেল পদার বলছেন কাকে, উইলকে বলছেন যে নাও এখন, ইউ গো মানে তুমি যাও, অ্যান্ড গেট মি মাই হ্যামার আমাকে আমার হাতুড়িটা এনে দাও,
উইল, অর্থাৎ উইলকে বলছে, ঠিক আছে। হি উড শাউট, মানে তিনি চিৎকার করে বলতেন যে উইল তুমি যাও আর আমার হাতুড়িটা এনে দাও। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং টমকে কী বলছেন যে টম তুমি আমার রুলটা এনে দাও, ঠিক আছে, আঙ্কেল পদার বলছেন। আই শ্যাল ওয়ান্ট আ স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু, ঠিক আছে। দেখো কি বলা হচ্ছে এখানে, আই শ্যাল ওয়ান্ট মানে আমার প্রয়োজন হবে বা আমার লাগবে, কি লাগবে এখানে, ওয়ান্ট মানে কি চাওয়া, অর্থাৎ আমার প্রয়োজন লাগবে, কি লাগবে, আর স্টেপ ল্যাডার একটা ধাপযুক্ত ল্যাডার মানে কি মই, যে মইয়ে ধাপ থাকবে সেরকম একটা মই লাগবে। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু, এবং আমার একটা কিচেন চেয়ারও লাগবে, বা একটা কিচেন চেয়ারও, যে কিচেন চেয়ার হলেও ভালো হয় আর কি, কিচেন চেয়ার বলতে রান্নাঘরে যে চেয়ারগুলো থাকে সেরকম একটা চেয়ারও আমার লাগবে, ঠিক আছে। তো এই সমস্ত ফরমাস তিনি করছেন, ঠিক আছে, সমস্ত ছেলে মেয়েদের। তারপরে দেখো কি বলা হচ্ছে, অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, ওকে। তো দেখো অ্যান্ড এবং ডোন্ট ইউ গো মারিয়া, মানে মারিয়া তুমিও যেও না, মারিয়া হচ্ছে এখানে আঙ্কেল পাজারের স্ত্রী, ঠিক আছে, পরে আমরা জানতে পারবো, ওকে। তো বলছে কি আঙ্কেল পাজার কি বলছেন, যে মারিয়া তুমিও যেও না, বিকজ কারণ আই শ্যাল ওয়ান্ট সামবডি আমার একজনকে প্রয়োজন হবে, বা কাউকে আমার লাগবে, টু হোল্ড মি দ্য লাইট, লাইট মানে কি আলো, অর্থাৎ আলোটিকে ধরার জন্য, হোল্ড মানে কি ধরা, আলোটিকে ধরার জন্য আমার একজনকে লাগবে, সুতরাং মারিয়া তুমিও যেও না, তুমিও থাকো এখানে। When the girl comes back, she must go out again for a bit of picture cord. তো দেখো যে মেয়েটাকে সেই পেরেক আনতে পাঠানো হয়েছিল প্রথমেই, তো পেরেক আনতে পাঠানো হয়েছিল, তাকে আবার তার পিছু পিছু আবার একজনকে পাঠানো হয়েছিল, একটা ছেলেকে, যে কত সাইজের পেরেক আনতে হবে সেটা বলার জন্য। তো সেই মেয়েটা যখন পেরেক নিয়ে ফিরে আসলো তাকে আবার পাঠানো হচ্ছে, কেন, কি বলা হচ্ছে দেখো, ওয়েন যখন দ্য গার্ল কামস ব্যাক, মেয়েটি ফিরে আসলো, সেই পেরেক নিয়ে ফিরে আসলো আর কি, ওকে, সি মাস্ট গো আউট আগেন, তাকে আবার পাঠানো হলো বা আবার তাকে বাইরে যেতে হলো, কেন না, ফর আ বিট অফ পিকচার কর্ড, একটা পিকচার কর্ড মানে হচ্ছে কি দড়ি বা তার, ঠিক আছে, বিট মানে হচ্ছে এক টুকরো এখানে, আর পিকচার কর্ড মানে হচ্ছে ছবি টাঙানোর জন্য যে দড়ি বা তার প্রয়োজন, সেই এক টুকরো তার আনার জন্য তাকে আবার বাড়ি যেতে হতো, সেই মেয়েটাকে, যে মেয়েটাকে পেরেক আনতে পাঠানো হয়েছিল প্রথমে, তো সে ফিরলে তাকে আবার যেতে হতো এই ছবি টাঙানোর জন্য এক টুকরো দড়ি আনার জন্য বা সুতো আনার জন্য, ঠিক আছে। এবার দেখো টম, হোয়ার্স টম, ওকে। তো কি বলছে দেখো, টম, আঙ্কেল পাদার বলছেন টম হোয়ার্স টম, টম তুমি কোথায়, টম ইউ কাম হেয়ার, টম তুমি এখানে এসো, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। তো কি বলছেন, আই শ্যাল ওয়ান্ট ইউ আমার তোমাকে লাগবে, তোমার প্রয়োজন হবে তোমাকে আমার, টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, মানে পিকচার মানে ছবি, টু হ্যান্ড মি আপ মানে কি, মানে ছবিটাকে আমাকে তুলে দেওয়ার জন্য, নিচ থেকে একজনকে তুলে দিতে হবে, আঙ্কেল পাদার তো ওপরে থাকবেন, মইয়ের ওপরে বা চেয়ারের ওপরে থাকবেন, তো নিচ থেকে ছবিটাকে তুলে দেওয়ার জন্য তোমাকে আমার লাগবে, কাকে লাগবে, এই টমকে লাগবে, ঠিক আছে। তো টম টম বলে আঙ্কেল পাদার টমকে ডাকছেন আর কি। এরপরে দেখো, অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম। তো এখানে কি হলো, অ্যান্ড দেন এবং তারপর, হি উড লিফট আপ দ্য পিকচার, হি উড লিফট আপ দ্য পিকচার, তারপর তিনি ছবিটাকে লিফট আপ মানে হচ্ছে তুলে ধরা, ছবিটাকে তিনি তুলে ধরতেন, অর্থাৎ ছবিটাকে হাতে নিতেন এবং তুলে ধরতেন উপর টাঙানোর জন্য, ঠিক আছে। অ্যান্ড ড্রপ ইট এবং ছবিটা তিনি ফেলে দিতেন, ড্রপ মানে কি ফেলে দেওয়া, অর্থাৎ হাত ফসকে পড়ে যেত আর কি। অ্যান্ড এবং ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং ছবিটা কী হতো, ছবিটা যে ফ্রেম দিয়ে বাঁধানো ছিল সেই ফ্রেমের বাইরে বেরিয়ে চলে আসতো, ঠিক আছে। তারপরে দেখো, হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। তো ছবিটা যেহেতু বাঁধানো ছিল, কাঁচ দিয়ে বাঁধানো ছিল, তারপর কী হতো, হি উড ট্রাই তিনি চেষ্টা করতেন, টু সেভ মানে হচ্ছে বাঁচাতে, দ্য গ্লাস মানে হচ্ছে গ্লাস মানে কি কাঁচ, অর্থাৎ সেই কাঁচটাকে তিনি যাতে ভেঙে না যায় সেই চেষ্টা করতেন কে, আঙ্কেল পাজার, কিন্তু কী হতো, অ্যান্ড কাট হিমসেলফ এবং তিনি তার হাত কেটে ফেলতেন, কাঁচে তার হাত কেটে যেত। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিপ। তো দেখো এখানে কি হচ্ছে, দেন মানে কি তারপর, তো যেহেতু তার মানে কাজটাকে বাঁচাতে গিয়ে তার হাতটা কেটে ফেললেন তিনি, তো তারপর কি হচ্ছে, দেন তারপর
হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তিনি সারা মানে ঘরের চারিদিকে ঘুরপাক মারতেন। মানে স্প্রিং মানে হচ্ছে স্প্রিং রাউন্ড মানে হচ্ছে চারিদিকে মানে ঘুরপাক মারা, ঠিক আছে, ঘুরপাক মারতেন। কেন ঘুরপাক মারতেন? লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিপ, তার হ্যাঙ্কারচিপ মানে হচ্ছে রুমালটাকে খোঁজার জন্য তিনি ঘরের মধ্যে চারিদিকে ঘুরপাক মারতে লাগতেন, মানে রুমাল দিয়ে তার হাত যে কেটে গেছে সেটা বাঁধার জন্য আর কি। তো সেই হ্যাঙ্কারচিপ মানে হচ্ছে রুমাল, তো হ্যাঙ্কারচিপটি খোঁজার জন্য ঘরের মধ্যে ঘুরপাক মারতে লাগতেন। তারপর হচ্ছে কি, হি কুড নট ফাইন্ড হিজ handkerchief because it was in the pocket of the coat he had taken off and he did not know where he had put the coat. তো দেখো, হি কুড নট ফাইন্ড মানে কি খুঁজে পাওয়া, তো হি কুড নট ফাইন্ড তিনি খুঁজে পেতেন না হিজ হ্যাঙ্কারচিপ, তার সেই হ্যাঙ্কারচিপ বা তার রুমালটি তিনি খুঁজে পেতেন না। বিকজ কারণ কি না, ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, কারণ এটা ছিল তার কোটের পকেটে, ঠিক আছে। হি হ্যাড টেকেন অফ, যে কোটটা তিনি প্রথমেই খুলে রেখেছিলেন, ছবি টাঙানোর আগেই কোটটা তিনি খুলে রেখেছিলেন, সেই কোটের মধ্যে তিনি তার রুমালটা রেখেছিলেন, তাহলে রুমালটা পাবেন কী করে তিনি। অ্যান্ড হি ডিড নট নো, এবং তিনি জানতেনও না হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, তিনি কোটটা কোথায় খুলে রেখেছিলেন সেটাও তিনি জানতেন না। তো কোট খুঁজে পাচ্ছেন না, তো রুমালও খুঁজে তিনি পাচ্ছেন না, ঠিক আছে। তো পরের লাইনে দেখো আমাদের কী হচ্ছে, অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট। তো কী হচ্ছে দেখো এখানে, অল দ্য হাউস, এখানে অর্থাৎ অল দ্য হাউস মানে সমস্ত বাড়ি, এখানে সমস্ত বাড়ি বলতে বাড়ির সমস্ত লোকজনকে বোঝানো হচ্ছে। তো বাড়ির সমস্ত লোকজনকে হ্যাড টু লিভ অফ মানে এখানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। লুকিং ফর হিজ টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি, আর লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, ঠিক আছে। অর্থাৎ বাড়ির সমস্ত লোকজনকে এবার আঙ্কেল পদারের যে টুলস মানে যন্ত্রপাতি খোঁজা ছেড়ে দিতে হতো, বা যন্ত্রপাতি খোঁজা বন্ধ করা হতো। অ্যান্ড স্টার্ট, এবং শুরু করতে হতো লুকিং ফর মানে খুঁজতে হিজ কোট, তার কোটটা তখন এবার সবাইকে খুঁজতে হতো, ঠিক আছে। যন্ত্রপাতি খোঁজা বাদ দিয়ে, কোথায় হাতুড়ি কোথায় পেরেক এগুলো খোঁজা বাদ দিয়ে এবার তার কোটটা সবাইকে খুঁজতে হতো। while he would dance round and hinder them, দেখো while মানে যখন, he would dance round মানে তিনি চারিদিকে, রাউন্ড মানে কি চারিদিকে, আর ডান্স মানে হচ্ছে নৃত্য করা বা নাচা। তো তিনি কী করতেন, তখন তিনি চারিদিকে নেচে বেড়াতেন আর কি, ঠিক আছে। কোথায় গেল করে নেচে বেড়াতেন। অ্যান্ড হিন্ডার দেম, এখানে হিন্ডার মানে হচ্ছে কারো কাজে বাধা দেওয়া, এবং তাদের কাজে তিনি বাধা দিতেন, যারা খুঁজতেন তারা কোটটাকে, তাদের কাজেই তিনি বাধা দিতেন এবং চারিদিকে এরকম করে হৈ হট্টগোল করে বেড়াতেন, ঠিক আছে। তারপরে দেখো, ডাজেন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো ওয়্যার মাই কোট ইজ। তো আঙ্কেল পদার কী বলছেন দেখো, ডাজেন্ট এনিবডি মানে কি কেউ আর কি, ডাজেন্ট এনিবডি ইন দ্য হোল হাউস, এই পুরো বাড়িতে কেউই কি জানে না হোয়ার মাই কোট ইজ, আমার কোটটা কোথায়। আই নেভার কেম অ্যাক্রস সাচ আ সেট ইন অল মাই লাইফ, আপন মাই লাইফ আই ডিডেন্ট। তো এই লাইনে দেখো কি বলছেন, আই নেভার কেম অ্যাক্রস, আমি কখনোই দেখিনি, কেম অ্যাক্রস মানে হঠাৎ করে সাক্ষাৎ হওয়া বা দেখা আর কি। তো আই নেভার কেম অ্যাক্রস, আমি কখনোই দেখিনি, সাচ আ সেট মানে এখানে সেট বলতে এই বাড়ির যে ফ্যামিলির সদস্য তাদেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আমি কখনোই এরকম একটা পরিবারকে বা পরিবারের সদস্যদের আমি কখনোই দেখিনি, ইন অল মাই লাইফ, আমার সারা জীবনে, আপন মাই লাইফ আই ডিডেন্ট, আমার সারা জীবনে কখনোই আমি এরকম মানুষজন আমি দেখিনি যারা একটা কোট খুঁজে পাচ্ছে না। ওকে, বাড়ির এতজন লোক মিলে, এটা আঙ্কেল প্রধান বলছেন আর কি, যেহেতু যদি তিনি নিজেই সেটা খুলে রেখেছেন, নিজের মনে নেই আর কি, ঠিক আছে। এরপর দেখো, 6 of you and you can't find a coat that I put down not 5 minutes ago. তো এই লাইনে দেখো, 6 of you মানে তোমরা 6 জন, অ্যান্ড ইউ এবং তুমি, কান্ট ফাইন্ড খুঁজে পাচ্ছ না, আ কোট একটা কোট খুঁজে পাচ্ছ না, দ্যাট আই পুট ডাউন যেটা আমি মানে রেখেছিলাম, পুট ডাউন মানে যেটা খুলে রেখেছিলাম বা নিচে রেখে দিয়েছিলাম, নট 5 minutes ago 5 মিনিট আগেও, যেটা 5 মিনিট আগেই বা 5 মিনিটও হয়নি আর কি, ঠিক আছে। এই 5 মিনিটও মাত্র হয়নি, তার মধ্যে তোমরা একটা কোড খুঁজে পাচ্ছ না, ওয়েল অফ অল দ্য, ওকে। দেখো ওয়েল, ঠিক আছে, তোমরা সব যাও এখন, তোমাদের কাউকে খুঁজতে হবে না। তো এরপর দেখো কী হচ্ছে, দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট অ্যান্ড উড কল আউট। দেখো দেন মানে কি তারপর কি হতো, তারপর হি উড গেট আপ তিনি উঠে পড়তেন, কে আঙ্কেল পদার উঠে পড়তেন, অ্যান্ড ফাইন্ড এবং দেখতেন দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট যে তিনি সেই কোটের ওপরেই বসে আছেন। তাহলে কে খুঁজে পাবে সেই কোট, তিনি নিজের কোটের ওপরে বসে আছেন, তাহলে
কে খুঁজে পাবে, ঠিক আছে। তো তিনি তার কী করতেন, তারপর উঠে পড়তেন এবং উঠে দেখতেন যে তিনি সেই কোটের উপর বসে আছেন, অ্যান্ড উড কল আউট, এবং সবাইকে তিনি কী করতেন, অ্যান্ড উড কল আউট, কল আউট মানে হচ্ছে চিৎকার করে ডেকে, চিৎকার করে ডাকা আর কি। তারপর তিনি সবাইকে চিৎকার করে ডেকে বলতেন, কি বলতেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, আই উড ফাউন্ড ইট মাই সেলফ নাও। দেখো, ও ইউ ক্যান গিভ ইট নাও, তোমরা এটাকে ছেড়ে দিতে পারো বা এই খোঁজা বন্ধ করতে পারো। গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা বন্ধ করা। তোমরা এখন খোঁজা বন্ধ করতে পারো। আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ, মানে মাই সেলফ নাও, আমি এখন এটা নিজেই খুঁজে পেয়েছি, ঠিক আছে। এটা আঙ্কেল প্রধান বলতেন। তো দেখো পরের অংশে আমাদের কী দেওয়া আছে, when half an hour had been spent in tying up his finger and a new glass had been got, he would have another go, ঠিক আছে। তো কী বলা হচ্ছে, when মানে যখন, হাফ অ্যান আওয়ার যখন আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার মানে হচ্ছে আধ ঘন্টা, হ্যাড বিন স্পেন্ট আধ ঘন্টা অতিবাহিত হয়ে গেল, স্পেন্ট মানে হচ্ছে সময় অতিবাহিত হওয়া, যখন আধ ঘন্টা অতিবাহিত হয়ে গেল, ইন টাইং আপ হিজ ফিঙ্গার তার আঙুলটা বাঁধার কাজে, টাই মানে কি বাঁধা, টাইং আপ মানে হচ্ছে বাঁধা, তার আঙুলটাকে বাঁধতে যখন আধ ঘন্টার সময় লেগে গেল, অ্যান্ড এবং আর নিউ গ্লাস একটা নতুন একটা কাঁচ, হ্যাড বিন গট মানে একটা নতুন কাজ পাওয়া গেল বা একটা নতুন কাজ আনা হলো, দোকান থেকে আনিয়ে নেওয়া হলো, ঠিক আছে, সেই সময়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত তার হাতটিকে বাঁধা হলো আধ ঘন্টা সেই সময়ের মধ্যে। তারপর দেখো, হি উড হ্যাভ আনাদার গো, হি উড হ্যাভ আনাদার গো মানে হচ্ছে তিনি তারপর আবার একটা প্রচেষ্টা শুরু করলেন। প্রথম প্রচেষ্টায় তো তিনি কী করলেন, ছবিটা হাতে করে তুলেই ওপর থেকে ফেলে দিলেন, ছবিটা পড়ে ভেঙে গেল। তারপর সেই ছবিটা কাছ থেকে বাঁচাতে গিয়ে তার হাত কেটে গেল। তারপর সেই রুমাল খুঁজতে লাগলেন, রুমাল খুঁজতে গিয়ে দেখলেন রুমাল কোটের মধ্যে আছে, কোট খুঁজে পাচ্ছেন না। তারপর শেষে কী দেখলেন, কোটের ওপরেই তিনি বসে আছেন। ওকে, তারপর সবাইকে বললেন, ঠিক আছে তোমাদের খুঁজতে হবে না, আমি কোট খুঁজে পেয়ে গেছি। তারপর সেই সময়ের মধ্যে কোট খুঁজে পাওয়ার পর রুমাল দিয়ে তার হাতটাকে যেখানে কেটে গিয়েছিল সেটা বাঁধতে আধ ঘন্টা সময় লেগে গেল। তারপর সেই সময়ের মধ্যে একটা নতুন কাঁচ আনিয়ে নেওয়া হলো, ঠিক আছে। তারপর তিনি আবার একবার চেষ্টা করলেন ছবিটাকে ওপরে টাঙানোর জন্য। তো এবার কি হচ্ছে দেখো, টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার অ্যান্ড আ থার্ড উড হেল্প হিম আপ অন ইট অ্যান্ড হোল্ড হিম দেয়ার। তো টু পিপল মানে হচ্ছে দুজন মানুষকে বা দুজন ছেলে, যেখানে সেই ছেলে যারা ছিল আর কি, তো সেই দুজনকে কী করতে হতো, টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, অর্থাৎ দুজনকে তার যে চেয়ারে উঠে তিনি ছবিটা লাগাবেন সেই চেয়ারটাকে দুজনকে ধরতে হতো। অ্যান্ড আ থার্ড এবং তৃতীয় একজনকে কী করতে হতো, উড হেল্প হিম আপ অন ইট, এবং তৃতীয় আর একজনকে সাহায্য করতে হতো তাকে সেই চেয়ারের উপরে ওঠার জন্য। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং সেই মানে চেয়ারের উপর তিনি উঠতেন এবং তাকে ধরে রাখতে হতো, আঙ্কেল পদারকে মানে ধরে থাকতে হতো যাতে তিনি পড়ে না যায়। অর্থাৎ তিনজন লাগলো, দুজন চেয়ার ধরে আছেন আর একজন তাকে আঙ্কেল পদারকে চেয়ারে উঠিয়ে দিয়ে তাকে ধরে থাকবেন এবং আঙ্কেল পদার কী করবেন, ছবিটা উপরে লাগাবেন। ওকে, এরপর দেখো, আ ফোর্থ উড হ্যান্ড হিম আর নীল, এবং ফোর্থ মানে চতুর্থ একজনকে প্রয়োজন হতো কিসের জন্য, উড হ্যান্ড হিম আর নীল মানে পেরেক নিচে থেকে পেরেকটা একজনকে তুলে দিতে হবে, তো সেই জন্য চতুর্থ আরেকজনকে প্রয়োজন হতো পেরেক তুলে দেওয়ার জন্য। অ্যান্ড আ ফিফথ এবং পঞ্চম আরেকজনকে প্রয়োজন হতো কেন না, উড পাস হিম আপ দ্য হ্যামার মানে কি হাতুড়ি, পঞ্চম একজনকে মানে পঞ্চম ব্যক্তি বা পঞ্চম একজন ছেলে লাগতো তাকে হ্যামার বা হাতুড়িটাকে তুলে দেওয়ার জন্য ওপরে। অ্যান্ড হি উড টেক হোল্ড দ্য নেল, এবং তিনি কী করতেন, হি উড টেক হোল্ড মানে ধরতেন, অফ দ্য নেল, টেক হোল্ড অফ দ্য নেল মানে পেরেক, তো পেরেকটাকে তিনি ধরতেন, অ্যান্ড ড্রপ ইট, এবং সেটাকে কী করতেন, ফেলে দিতেন। ড্রপ মানে কি ফেলে দেওয়া। তো প্রথম অবস্থায় তিনি ছবিটা নিয়ে ফেলে দিতেন, এরপর কী করলেন, দুজন চেয়ার ধরলো, একজন তাকে ধরিয়ে উপরে উঠিয়ে দিল, একজন মানে হাতে তার পেরেকটা ধরিয়ে দিল, একজন হাতুড়ি দিল, তারপর তিনি যখন হাতুড়ি দিয়ে পেরেকটাকে বসাবেন আর পেরেকটা তার হাত থেকে পড়ে গেল। এবার কি হচ্ছে, দেয়ার হি উড সে ইন আ ইনজুরেড টোন, নাও দ্য নেইলস গান। তো দেখো, দেয়ার ওই যা, হি উড সে তিনি বলতেন, সে মানে কি বলা, হি উড সে তিনি বলতেন, ইন অ্যান ইনজুরেড টোন মানে হচ্ছে গলার স্বর, আর ইনজুরেড মানে কি আহত, তিনি আহত গলার স্বরে বলতেন, ওই যা, নাও দ্য নেইলস গান, এবার নেইলস গান মানে হচ্ছে কি পেরেক, এবার পেরেকটা গেল, ঠিক আছে। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রোভেল ফর ইট। তো
অ্যান্ড এবং উই উড অল হ্যাভ টু গো ডাউন, সবাইকে আবার কি করতে হতো, নিচে নামতে হতো, অন আওয়ার নিজ মানে কি হাঁটু, এবং হাঁটু গেড়ে আমাদের বসতে হতো, অ্যান্ড গ্রোভেল ফর ইট, গ্রোভেল মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে কোনো কিছু খোঁজা বা হামাগুড়ি দিয়ে আর কি, এবং এই গ্রোভেল মানে হামাগুড়ি দিয়ে সেই পেরেকটাকে আমাদের সবাইকে খুঁজতে হতো কোথায় কোথায় পেরেকটা পড়লো। ওকে, পরের লাইনে দেখো কি কি বলা হচ্ছে, দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট বাট বাই দ্য টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার। তো দেখো দ্য নেল মানে হচ্ছে পেরেকটি, উড বি ফাউন্ড মানে খুঁজে পাওয়া যেত, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত, ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া আর কি, আর অ্যাট লাস্ট মানে হচ্ছে শেষ পর্যন্ত পেরেকটিকে খুঁজে পাওয়া যেত, বাট মানে কি কিন্তু বাই দ্যাট টাইম, কিন্তু সেই সময়ের মধ্যে, অর্থাৎ যে সময় সবাই মিলে পেরেকটাকে খুঁজতো আর কি, তো খুঁজে পাওয়ার পরে কি হতো, সেই টাইমের মধ্যে হি উড হ্যাভ লস্ট, তিনি হারিয়ে ফেলতেন, দ্য হ্যামার অর্থাৎ হাতুড়িটিকে তিনি সেই সময়ের মধ্যে হারিয়ে ফেলতেন। হাতুড়িটি এবার তিনি কোথায় রেখেছেন আর খুঁজে পেতেন না। হোয়াটস দ্য হ্যামার, হাতুড়িটা কোথায় গেল? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িতে কী করলাম? গ্রেট হেভেন্স, হাই ভগবান, 7 of you gaping round there and you don't know what I did with the hammer. দেখো 7 of you, তোমরা 7 জন, গ্যাপিং রাউন্ড হেয়ার, এখানে কি করছো, গ্যাপিং মানে কি হাঁ করে আর কি, মুখ হাঁ করে তোমরা এখানে ঘুরঘুর করছো, হাঁ করে ঘুরঘুর করে বেড়াচ্ছ, অ্যান্ড ইউ ডোন্ট নো, এবং তোমরা কেউ জানো না, হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, হাতুড়িটা নিয়ে আমি কী করলাম। অর্থাৎ এখানে দেখো আঙ্কেল পদার নিজেই মানে সমস্ত কিছু প্রবলেমের সৃষ্টি করছেন, আর সবাইকে দোষারোপ তিনি করছেন, ঠিক আছে। হাতুড়িটা তিনি কোথায় রেখেছেন, নিজেই রেখেছেন জানেন না, অথচ সবাইকে এখানে বলছেন কি তোমরা এখানে 7 জন রয়েছো, আর আমি হাতুড়িটা কোথায় রাখলাম সেটা তোমরা কেউ জানো না, ঠিক আছে। তো এটা দেখো আমাদের ইউনিট 1 আমরা পড়লাম। ইউনিট 1-এর পর আমাদের কিছু ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, কিছু শব্দের মানে দেওয়া আছে, এগুলো দেখো তোমরা কি রয়েছে এখানে। কমোশন মানে হচ্ছে কি ট্রাবল, অর্থাৎ সমস্যা। 6 পেন ওর্থ, অর্থাৎ হ্যাভিং দ্য ভ্যালু অফ 6 পেনি, অর্থাৎ 6 পেনি মূল্যের, ঠিক আছে। তারপর কর্ড মানে কি স্ট্রিং, অর্থাৎ তার বা দড়ি বা সুতো এরকম জিনিস আর কি। ইনজুরেড মানে হচ্ছে কি আপসেট, অর্থাৎ হতাশ হয়ে পড়া, ঠিক আছে। গ্রোভেল মানে হচ্ছে ক্রল, অর্থাৎ হামাগুড়ি দেওয়া। গ্যাপিং মানে হচ্ছে লুকিং উইথ দ্য মাউথ ওপেন, মুখ হাঁ করা আর কি, ঠিক আছে, মুখ হাঁ হয়ে যাওয়া, সেটা হচ্ছে গ্যাপিং। তো এরপর আমাদের রয়েছে লেটস ডু, চলো কাজ করি। তো অ্যাক্টিভিটি 1-এ এখানে দেখো কি বলা হচ্ছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এখানে সঠিক উত্তরের পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে। নাম্বার এতে কি প্রশ্ন দেওয়া আছে দেখো, এখানে বলা হচ্ছে দ্য থিং হুইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকারস ইজ, অর্থাৎ এই যে ফ্রেম মেকারের কাছ থেকে আমাদের যে জিনিসটা আসতো আর কি, ঠিক আছে, ফ্রেম মেকারের কাছ থেকে সেটা কি আসতো। এখানে অপশান দেওয়া আছে আমাদের কি, নাম্বার এতে দেওয়া আছে পিকচার, পিকচার নাম্বার 1-এ, 2-এ হচ্ছে আ কার্ভিং অন উড, 3-এ আ পিকচার রন অন আ পিস অফ ক্লোথ। তো ফ্রেম মেকারের কাছ থেকে একটা পিকচার আসতো, ছবি আসতো, ঠিক আছে, যেটাকে টাঙাতে হবে আর কি। নাম্বার বিতে কী দেওয়া আছে, আঙ্কেল পজার উড টেক অফ হিজ, আঙ্কেল পজার খুলে ফেলতেন, কী খুলে ফেলতেন, হিজ মানে তার ভেস্ট টাই কোট, তিনি তার কোট খুলে ফেলতেন তারপর সেই মানে ছবিটাকে টাঙানোর জন্য। তো অপশান 3-এরটা আমাদের সঠিক উত্তর হবে। নাম্বার সিতে কী দেওয়া আছে, আঙ্কেল পজার উড আস্ক, মানে আঙ্কেল পজার আঙ্কেল পজার জিজ্ঞাসা করতেন বা বলতেন, দ্য বয়, দ্য গার্ল, দ্য 4 ওম্যান ফর 6 পেন ওর্থ অফ নেলস, অর্থাৎ আঙ্কেল পজার কাকে এই 6 পেনি মূল্যের পেরেক আনতে বলতেন। দ্য গার্ল মানে হচ্ছে মেয়েটিকে, ঠিক আছে, একটি মেয়েকে তিনি পাঠাতেন। তো এটা আমাদের সঠিক উত্তর হবে অপশন 2-এরটা। তারপর নাম্বার ডিতে, আঙ্কেল পজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য, আঙ্কেল পজার প্রথমে ফেলে দিতেন, কি ফেলে দিতেন, পিকচার, হ্যামার না নেল। তো প্রথমে তিনি পিকচার ছবিটা ফেলে দিতেন, ছবিটা হাতে করে তুলে নিয়ে ধরে তিনি কিন্তু ছবিটা ফেলে দিতেন। ছবিটা তারপর কী হতো, ভেঙে যেত আর কি, ছবিটা ফ্রেম থেকে বেরিয়ে আসতো এবং কাঁচটাকে বাঁচাতে গিয়ে তিনি তার হাত কেটে ফেলতেন। তারপরে দেখো আমাদের অ্যাক্টিভিটি 2, এখানে কি বলা হচ্ছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলতে হবে। ওকে, তো গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার, এবং প্রত্যেকটা উত্তরের সপক্ষে আমাদের একটি করে স্টেটমেন্ট লিখতে হবে, কেন ঠিক আর কেন ভুল সেটা বলতে হবে। তো প্রথমে যেটা আমাদের দেওয়া আছে নাম্বার এতে, দেয়ার ওয়াজ আ কমোশন ইন দ্য হাউস ওয়েন আঙ্কেল পজার আন্ডারটুক আ জব, অর্থাৎ আঙ্কেল পজার যখন একটা কাজের দায়িত্ব নিতেন তখন হচ্ছে বাড়িতে একটা কমোশন মানে কি সমস্যার সৃষ্টি হতো। তো এটা ঠিক না ভুল, এটা হচ্ছে আমাদের ঠিক। তো আমরা লিখবো কি, এটা হচ্ছে টি, তো এখানে আমরা টি লিখবো। ওকে, এবং এখানে দেখো আমাদের একটা সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে, ঠিক আছে, কেন ঠিক আর কেন ভুল। তো সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কি লিখবো দেখো, সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা আমরা এখান থেকে
সাপোর্টিং স্টেটমেন্টটা লিখে রেখেছি, আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, দেখো কী লিখবে। এগুলো আমাদের প্যাসেজের মানে যেটা পড়লাম তার মধ্যেই রয়েছে, সেখান থেকে তোমাদের খুঁজে নিয়ে এটা লিখতে হবে, ঠিক আছে। তো কী লিখবে, ইউ নেভার স সাচ আ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ ওয়েন মাই আঙ্কেল ফাদার আন্ডারটুক টু ডু আ জব। এটা কিন্তু আমাদের মানে প্রথম লাইনে রয়েছে, ঠিক আছে। প্রথম লাইনটাই কিন্তু আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। দেখে দেখে তোমরা লিখবে, ঠিক আছে। সম্পূর্ণটা না লিখলেও হবে, তোমরা প্রথম অংশটুকু আর শেষ অংশটুকু যদি লিখো সেক্ষেত্রেও হবে, ঠিক আছে। প্রথম অংশটুকু আর লিখে ডট ডট 3টে ডট দেওয়ার পর শেষ অংশটুকু লিখবে। তো আমি পুরোটা এখানটা লিখে দিলাম যেহেতু জায়গা রয়েছে। তারপর নাম্বার বিতে কী দেওয়া আছে, নাম্বার বিতে দেখো আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, অর্থাৎ আঙ্কেল পজার ছবিটাকে টাঙাতে চাইতেন না। এটা ঠিক না ভুল, এটা ভুল তথ্য। আঙ্কেল পজার ছবিটা তিনি বলতেন কি, এটা আমার ওপর তোমরা ছেড়ে দাও, ছবিটাকে আমিই টাঙাবো, তোমাদের এটা নিয়ে কিছু ভাবতে হবে না, ঠিক আছে। তো এটা আমাদের ফলস হবে, তো আমরা এফ লিখবো। এবং এটার সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে, দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, ও ইউ লিভ দ্যাট টু মি, ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইউর সেলফ অ্যাবাউট দ্যাট, আই উইল ডু অল দ্যাট। এটা আমি মানে তোমাদের কিছু ভাবতে হবে না, এটা সব কিছু আমিই করবো। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এই অংশটা আমাদের বইয়ে রয়েছে, ঠিক আছে, যেটা আমরা পড়লাম সেখান থেকে নিয়ে তোমাদের লিখতে হবে। এটা হচ্ছে আমাদের নাম্বার বি এর হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে। প্রথমে তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট এই লাইনটা লিখবে, আমি এখানে এই লাইনটা লিখছি না, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে। এটা তোমাদের দেওয়া মানে এটা দেওয়াই থাকবে, এর পাশে তোমাদের এই অংশটা লিখতে হবে, ঠিক আছে, এই অংশটাকে লিখতে হবে, ওকে। তো এরপর হচ্ছে দেখো কী দেওয়া আছে নাম্বার সিতে, আঙ্কেল পজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং রাউন্ড দ্য রুম সার্চিং ফর হিজ হ্যাঙ্কারচিপ, অর্থাৎ আঙ্কেল পজার কী করতেন, নিজের হাত কেটে ফেলতেন এবং ঘরের চারিদিকে সেই তার রুমালটা খোঁজার জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়াতেন বা ঘুরপাক দিতেন। এটা আমাদের সঠিক তথ্য, এটা আমরা দেখলাম, তিনি হাত কেটে ফেলতেন এবং তিনি ঘরের চারিদিকে রুমালটা খোঁজার জন্য মানে ঘুরপাক মারতেন, এটা সঠিক হবে। তো টি লিখবো এবং এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, দেখো হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, তিনি কাজটাকে বাঁচাতে গিয়ে নিজের হাত কেটে ফেলতেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিপ, তারপর তিনি তার সারা ঘরে মানে ঘুরপাক মারতেন তার সেই রুমালটাকে খুঁজে পাওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের নাম্বার সি এর হচ্ছে এটা সাপোর্টিং স্টেটমেন্ট, ওকে। তো আমরা এটা এখানে লিখলাম সাপোর্টিং স্টেটমেন্টটা, এখানে আসছে না, ঠিক আছে। আমি এটাকে তোমাদের জন্য দেখো নিচে রেখে দিচ্ছি, এটা এখানে রাখলাম, জাস্ট এখানে রেখে দিলাম, ঠিক আছে। এরপর দেখো আমরা ডি এরটা দেখবো, নাম্বার ডিতে কী দেওয়া আছে দেখো, দ্য সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল পজার উড লস উড বি দ্য হ্যামার, অর্থাৎ আঙ্কেল পজার সেকেন্ড মানে দ্বিতীয় জিনিসটা যেটা হারিয়ে ফেলতেন সেটা হচ্ছে হ্যামার। এটা আমরা ঠিক লিখবো, কারণ প্রথমে তিনি কি হারিয়ে ফেলতেন, প্রথমে হচ্ছে তিনি পেরেকটা হারিয়ে ফেলতেন, ঠিক আছে। যদিও ওখানে তিনি প্রথমে রুমালটা হারাতেন, রুমালের পরে তারপর তিনি হচ্ছে তার যে কোট সেটা তিনি খুঁজে পেতেন না, ওকে। তো এক্ষেত্রে যেহেতু আমাদের হ্যামারটা দেওয়া আছে, তো হ্যামার আগে কি হারিয়ে ফেলতেন তিনি, যে পেরেকটা হারিয়ে ফেলতেন, পেরেকটা খুঁজে পাওয়ার পর তিনি কী করতেন, হাতুড়িটা হারিয়ে ফেলতেন। তো এক্ষেত্রে আমরা কী করবো, এটাকে আমরা কি লিখবো, ঠিক আছে, ঠিক উত্তর লিখবো। এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কী হবে, দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, মানে পেরেকটা শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যেত, বাট বাই দ্যাট টাইম, কিন্তু ইতিমধ্যে তিনি কী করতেন, হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, তিনি হাতুড়িটা এর মধ্যে হারিয়ে ফেলতেন, ওকে। তো এটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখবো, হচ্ছে এটা আমাদের ডি এর হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট অপশান ডি নাম্বার প্রশ্নটা, ঠিক আছে, নাম্বার ডি এরটা। তো আমরা এটা এখানে লিখলাম। তারপর পরের অ্যাক্টিভিটিগুলো দেখো, এখানে অ্যাক্টিভিটি 3তে কী দেওয়া আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এইগুলোকে কমপ্লিট করতে হবে, শূন্যস্থানগুলোকে, যে টেক্সট আমরা পড়লাম বা যে প্যাসেজটা পড়লাম, অর্থাৎ প্রথম যে ইউনিটটা আমরা পড়লাম সেখান থেকে। দেখো কী দেওয়া আছে, আন্ট পজার উড আস্ক, অর্থাৎ আন্ট পজার মানে হচ্ছে এখানে পজার কাকিমা জিজ্ঞাসা করতেন বা বলতেন, কি বলতেন তিনি, দেখো ছবিটা নিয়ে আবার কি করা যাবে সেই কথাটা তিনি বলতেন, ঠিক আছে। এখানে মাঝের অংশটুকু আমাদের দেওয়া নেই, ওকে। আফটার দ্য পিকচার কেম টু দ্য অফিস, তো প্রথম আর শেষ অংশটুকু দেওয়া আছে, মাঝের অংশটুকু আমাদের দেওয়া নেই, মাঝের অংশটা আমাদের লিখতে হবে, এই যে মাঝের অংশ হচ্ছে এটা, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এটা দিয়ে কী করা যায় এটা তিনি বলতেন, ওকে। তো এই অংশটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে, মাঝের এই অংশটা, ওকে। তো দেখো পুরো লাইনটা এবার আমরা কী হলো দেখো, আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস, মানে পিকচারটি বা ছবিটি বাড়িতে আসার পর পজার কাকিমা বলতেন যে এবার ছবিটা নিয়ে কী করা যায়,
তো নাম্বার বিতে দেখো কি বলা হচ্ছে, টম ওয়াজ আস্কড টু ব্রিং। তো টমকে কি আনতে বলা হতো, টমকে একটা রুল আনতে বলা হতো। তো টম ওয়াজ আস্কড টু ব্রিং দ্য রুল, এখানে হবে কি লিখবো আমরা, দ্য রুল, RULE এটা হবে, ঠিক আছে। তো টমকে একটি রুল আনতে বলা হতো, এটা আঙ্কেল ফাদার বলতেন। তারপর কি নাম্বার সিতে দেওয়া আছে, ড্যাশ অ্যাজ হি উড বি সিটিং অন ইট। তো এখানে দেখো এর আগের লাইনে আমরা কি লিখবো, আঙ্কেল ফাদার ফাউন্ড দ্য কোট হি উড বি সিটিং অন ইট। আঙ্কেল পদার কোডটা, আঙ্কেল পদার ফাউন্ড দ্য কোড, মানে আঙ্কেল পদার কোডটা খুঁজে পেতেন অ্যাজ হি উড সিটিং অন ইট, যেহেতু তিনি এটার উপরে বসে থাকতেন বা বসেছিলেন তার, ঠিক আছে। তো তিনি যখন এটা খুঁজে পেতেন, সেই কোডটার উপর তিনি নিজে বসেছিলেন, ঠিক আছে। আমরা এই অংশটা লিখবো, আঙ্কেল পদার ফাউন্ড দ্য কোড অ্যাজ, এখানে অ্যাজটা দেওয়া আছে, তো অ্যাজটা আমরা এখানে আর লিখবো না, ঠিক আছে। এখানে অ্যাজটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি, অ্যাজ দ্য কোড, দেখো কালারটা আমি চেঞ্জ করে দিই এখানে, অ্যাজ হি উড বি সিটিং অন ইট। তো এই অংশটা আমাদের এখানে লিখতে হবে। এরপর অ্যাক্টিভিটি 4-এ দেখো আমাদের কি দেওয়া আছে, এখানে বলা হচ্ছে আঙ্কেল ফাদার আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, ঠিক আছে, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো নাম্বার এতে নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল ফাদার। আঙ্কেল ফাদার যে মানে শিশু যে যাদের নাম আমরা এখানে পেলাম, ঠিক আছে, তার সেই ছেলেগুলোর নাম লিখতে বলা হচ্ছে, চিলড্রেনগুলোর নাম লিখতে হবে। টম, তারপর আর কী পেয়েছিলাম আমরা, দুজনের নাম পেয়েছি, একটা হচ্ছে টম আর একটা হচ্ছে উইল, এই দুজনের নাম কিন্তু পাওয়া গেছে। তো আমরা লিখবো দ্য নেম অফ আঙ্কেল ফাদার্স চিলড্রেন আর উইল অ্যান্ড টম, উইল আর টম, এই দুজনের নাম আমরা পেয়েছি, ঠিক আছে। তো এই দুজনের নাম আমরা এখানে লিখলাম, ওকে। তো এটা হচ্ছে আমাদের নাম্বার এর উত্তর লিখলাম, দ্য নেমস অফ আঙ্কেল ফাদার চিলড্রেন্স, আঙ্কেল ফাদার চিলড্রেন আর উইল অ্যান্ড টম, ওকে। এরপর নাম্বার বি, হোয়াট ডিড আঙ্কেল ফাদার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম। আঙ্কেল ফাদার এই চিলড্রেনদের বা বাচ্চাদের তার জন্য কী কী আনতে বলতেন, কী কী আনতে বলতেন, দেখো আঙ্কেল ফাদার আস্কড দ্য চিলড্রেন টু ব্রিং নেলস, হ্যামার, রুল, স্টেপ ল্যাডার, কিচেন চেয়ার অ্যান্ড আ বিট অফ পিকচার কর্ড, এই জিনিসগুলো আনতে বলতেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা উত্তর এখানে লিখবো, অপশান হচ্ছে বি নাম্বার যে প্রশ্ন সেটা, নাম্বার বি এর প্রশ্নের উত্তরটা আমরা এখানে এইভাবে লিখলাম, ঠিক আছে। প্রশ্নের উত্তরগুলো আমাদের এখানে আসছে না, আমি এটাকে তোমাদের জন্য ওপরে দেখো লিখে দিচ্ছি, ঠিক আছে, এটাকে ওপরে রাখছি এই প্রশ্নের উত্তরটিকে, এখান থেকে তোমরা দেখে নাও। এটা হচ্ছে নাম্বার বি এর প্রশ্ন উত্তর। নাম্বার সিতে কী দেওয়া আছে, হাউ ডিড আঙ্কেল পদার কাট হিমসেলফ। আঙ্কেল পদার কীভাবে তিনি তার হাত কেটে ফেলতেন। তো আঙ্কেল পদার উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অফ দ্য পিকচার, মানে ছবির যে গ্লাস সেটাকে তিনি বাঁচাতে চেষ্টা করতেন, যেটা তিনি ভেঙে ফেলেছিলেন যেটাতে, ঠিক আছে। অ্যান্ড কাট হিমসেলফ, এবং তিনি তার হাত কেটে ফেলতেন, ওকে। তো এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখবো, অপশান মানে নাম্বার সি এর প্রশ্নের উত্তর এটা। এরপর নাম্বার ডিতে দেখো কী দেওয়া আছে, হোয়াই ডিড আঙ্কেল ফাদার ওয়ান্ট হিজ কোট। আঙ্কেল ফাদারের কোটটা কেন প্রয়োজন হতো। আঙ্কেল ফাদার হাত কেটে ফেলতেন, হাত কেটে ফেলার পর তিনি তার রুমালটা খুঁজতেন আর কি, রুমাল দিয়ে হাতটাকে বাঁধার জন্য, কিন্তু রুমালটা ছিল তার কোটের পকেটে, তাই জন্য তিনি কোটটা খুঁজতেন আর কি, ঠিক আছে। তো দেখো আঙ্কেল ফাদার ওয়ান্টেড হিজ কোট বিকজ হি ওয়াজ লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিফ অ্যান্ড ইট ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট। তো আঙ্কেল ফাদারের হচ্ছে তার রুমালের প্রয়োজন হতো, এবং রুমালটা ছিল তার কোটের মধ্যে, তার জন্য তার কোটটা মানে তিনি তার কোডটা খুঁজতেন আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নাম্বার ডি এর প্রশ্নের উত্তর। নাম্বার ডি এর প্রশ্নের উত্তরটা আমি এখানটা রাখলাম। তারপর দেখুন নাম্বার ইতে কী দেওয়া আছে, হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোড। তিনি তার কোডটা কোথায় খুঁজে পেতেন, তিনি তার উপর বসে থাকতেন আর কি, বসেছিলেন। তো কী লিখবো, হি ওয়াজ সিটিং অন হিজ কোড, তিনি তার কোটের উপর বসেছিলেন। তো হি ফাউন্ড হিজ কোড আন্ডার হিম অন দ্য চেয়ার। তো তাই তিনি তার নিচে খুঁজে পেতেন, যেটা চেয়ারের ওপরে থাকতো, চেয়ারের ওপরে, এবং সেই চেয়ারে তিনি বসেছিলেন, তো সেখানে তিনি খুঁজে পেতেন। তো এটা হচ্ছে আমরা লিখলাম, আমরা হচ্ছে এটা ঠিক আছে, এর প্রশ্নের যে উত্তর এটা আমরা লিখলাম, এখানে লিখে দিচ্ছি এটা, ঠিক আছে, এটা। তারপর দেখবো পরের প্রশ্নগুলো যেগুলো আমাদের দেওয়া আছে সেগুলো দেখো। লেটস টক, চলো কথা বলি। এখানে কি বলা হচ্ছে দেখো, সাপোজ ইউ আর ওয়ান অফ দ্য চিলড্রেন। মনে করো তুমি একজন বাচ্চা, অর্থাৎ এই আঙ্কেল পদের যে ছেলেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারগুলো, তার মধ্যে তুমি একজন। ডিসকাস মানে আলোচনা করতে বলা হচ্ছে তোমাকে, হোয়াট ইউ উড টু ফর ইউর ফাদার। তুমি তোমার বাবার জন্য কি করবে, ইফ হি ডিসাইডস টু আন্ডারটেক আ জব অফ দিস সর্ট। মানে এইরকম একটা কাজ তোমার বাবা করবেন বলে দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে, বা হাতে নিয়েছেন এরকম কাজ, এবং তুমি হচ্ছে একজন ছেলে, তো তুমি তোমার বাবার জন্য কি করবে, ঠিক
এটা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি তোমার মতো এটা উত্তর দেবে আর কি। এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে না, তোমাদের জাস্ট জেনারেল নলেজের জন্য, এটা সাধারণ জ্ঞানের জন্য দেওয়া হয়েছে। তো তুমি তোমার মতো করে এটা উত্তর দেবে, ঠিক আছে। চলো এরপর আমরা ইউনিট 2 যেটা দেওয়া আছে সেটা পড়বো। তো ইউনিট 2তে দেখো প্রথমে কী দেওয়া আছে, লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি, ঠিক আছে। তো প্রথম লাইনে আমাদের কি বলা হচ্ছে, উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক he had made on the wall where the nail was to go, where the nail was to go in. তো দেখো কি বলা হচ্ছে, উই উড ফাইন্ড, আমরা খুঁজে পেতাম, দ্য হ্যামার মানে হাতুড়িটি, ফর হিম মানে তার জন্য। অর্থাৎ তিনি পেরেকটা মারতে গিয়ে মানে পেরেকটা ফেলে দিতেন, তারপর পেরেক খুঁজতে গিয়ে পেরেকটা যখন খুঁজে পাওয়া যেত তিনি হাতুড়িটা হারিয়ে ফেলতেন। তারপর সবাই মিলে মানে যখন হাতুড়িটা পাওয়া যেত, দেখো উই উড ফাইন্ড দ্য হ্যামার, আমরা হ্যামার ফর হিম, আমরা তার জন্য হাতুড়িটা খুঁজে বের করে আনতাম। অ্যান্ড দেন এবং তারপর হি উড হ্যাভ লস্ট, মানে তিনি হারিয়ে ফেলতেন, সাইট মানে হচ্ছে কোনো একটা নিশানা বা দৃশ্য, ঠিক আছে। উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক মানে হচ্ছে চিহ্নটা হারিয়ে ফেলতেন। কিসের চিহ্ন হারিয়ে ফেলতেন? হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যেটা তিনি দেয়ালে করেছিলেন, দেয়ালে একটা তিনি চিহ্ন করেছিলেন, ওকে, সেই চিহ্নটা হারিয়ে ফেলতেন। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, অর্থাৎ পেরেকটা যেখানে বসানো হবে, ঠিক আছে, সেরকম একটা চিহ্ন করা হয়েছিল। এবার হাতুড়িটা যখন পাওয়া গেল তখন তিনি সেই চিহ্নটা হারিয়ে ফেললেন, যেখানে পেরেকটা তিনি পুঁতবেন সেই চিহ্নটা হারিয়ে ফেললেন। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট। দেখো ইচ অফ আস, ইচ মানে হচ্ছে কি প্রত্যেককে, অফ আস মানে আমাদের, আস মানে কি আমাদের, তো আমাদের প্রত্যেককে হ্যাড টু গেট আপ, উঠতে হতো। কোথায় উঠতে হতো? গেট আপ মানে কি ওঠা, প্রত্যেকেই উঠতে হতো কোথায়? অন দ্য চেয়ার মানে চেয়ারের ওপরে উঠতে হতো, বিসাইড হিম তার পাশে, তিনি চেয়ারে দাঁড়িয়ে থাকতেন এবং আমাদেরকেও প্রত্যেককে এক এক করে তার মানে চেয়ারে উঠতে হতো তার পাশে। অ্যান্ড সি এবং দেখতে হতো, ইফ উই কুড ফাইন্ড ইট, আমরা সেটাকে খুঁজে পাচ্ছি কিনা, খুঁজে পাই কিনা। যে নিশানাটা তিনি করেছিলেন পেরেকটা পুঁতবেন যেখানে, সেই নিশানাটা হারিয়ে ফেলতেন এবং আমাদেরকে এবার প্রত্যেককে উঠে দেখতে হতো যে সেই নিশানাটা আমরা খুঁজে পাচ্ছি কিনা। তারপর দেখো উই উড ইচ ডিসকভার ইট ইন আ ডিফারেন্ট প্লেস অ্যান্ড হি উড কল আস অল ফোলস। দেখো উই উড ইচ ডিসকভার, আমরা ইচ মানে কি প্রত্যেকেই, আর ডিসকভার মানে কি আবিষ্কার করা। তো আমরা প্রত্যেকেই আবিষ্কার করতাম, ইট মানে হচ্ছে এটাকে, এটার মধ্যে যে নিশানাটা তিনি করেছিলেন দেয়ালে সেই নিশানাটাকে আবিষ্কার করতাম বা দেখাতাম আর কি। ইন আ ডিফারেন্ট প্লেস মানে আলাদা আলাদা জায়গায় আমরা প্রত্যেকেই উঠতাম আর প্রত্যেকেই এক একটা জায়গা আমরা দেখিয়ে দিতাম, কেউই সঠিক জায়গাটা দেখাতে পারতো না। অ্যান্ড হি উড কল আস, এবং তিনি আমাদেরকে বলতেন অল ফুলস মানে সবাইকে আমাদেরকে কি বলতেন? ফুলস মানে কি বোকা, মানে প্রত্যেকেই তোমরা মানে আঙ্কেল ফাদার বলতেন সবাই একটা বোকা হাঁদা, একটা ফুটো তোমরা মানে একটা নিশানা খুঁজে পাচ্ছ না, ঠিক আছে, এরকম করে বলতেন। এরপর দেখো ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো। তো এই লাইনে আমাদের কী বলা হচ্ছে দেখো, ট্রাইং টু রিচ আ পয়েন্ট মানে একটা পয়েন্ট বলতে একটা বিন্দু, একটা জায়গা, একটা নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছানোর জন্য 3 inches বিয়ন্ড মানে 3 inches বিয়ন্ড মানে 3 ইঞ্চি পিছনে আর কি, হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ মানে ঠিক যে জায়গায় তার হাতটা যাবে আর কি, যতটা তিনি নাগাল পাবেন আর কি, তার থেকে 3 ইঞ্চি দূরে তিনি কী করতেন, মানে পেরেকটিকে পোঁতার চেষ্টা করতেন, ঠিক আছে, মানে আরও উঁচু হয়ে পোঁতার চেষ্টা করতেন। তিনি হাতটা যতদূর নাগাল পাবেন তার থেকে 3 ইঞ্চি দূরে তিনি মানে পেরেকটাকে পোঁতার চেষ্টা করতেন, যার ফলে কি হতো, দ্য স্ট্রিং উড স্লিপ, স্ট্রিং বলতে এখানে দড়ি বা সেই মানে সুতো আর কি, যে কর্ড দিয়ে হচ্ছে বাঁধা হবে এটা আর কি, ছবিটা টাঙানো হবে, তো সেটা কী হতো, দ্য স্ট্রিং উড স্লিপ, সেই দড়িটা স্লিপ করে বা পিছলে পড়ে যেত। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন দ্য পিয়ানো, অ্যান্ড ডাউন এবং নিচে, ডাউন মানে কি নিচে, হি উড স্লাইড অন তিনি হড়কে পড়ে যেতেন, অন দ্য পিয়ানো এবং নিচে তিনি কী করতেন, মানে পিয়ানোর নিচে পিয়ানো থাকতো সেই পিয়ানোর উপরে তিনি হড়কে পড়ে যেতেন, ঠিক আছে। এরপর দেখো অ্যাট লাস্ট আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট উইথ হিজ লেফট হ্যান্ড অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড। তো কী বলা হচ্ছে, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড মানে জায়গাটা ফিক্স করতেন, যে জায়গাটায় পেরেকটা পোঁতা হবে আর কি, সেই জায়গাটা শেষ পর্যন্ত তিনি খুঁজে পেতেন। অ্যান্ড এবং
পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল, এবং পেরেকের যে পয়েন্ট, যে পয়েন্টটা মানে পোঁতা হবে, যে হুল যে দিকটা, সেই দিকটা তিনি কি করতেন, রাখতেন। পুট মানে হচ্ছে রাখা, রাখতেন। অন ইট, এটার উপরে রাখতেন, মানে যেখানে তিনি পেরেকটা পুঁতবেন সেই জায়গাটা এবার খুঁজে পেয়ে গেছেন, এবার সেখানে পেরেকের যে দিকটা হুল আছে সেদিকটা তিনি রাখতেন। তারপর কি করতেন, উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাত দিয়ে পেরেকটাকে সেখানে রাখতেন বা ধরতেন। এবার অ্যান্ড, এবং টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং তিনি হাতুড়িটা ডান হাত দিয়ে ধরতেন, ডান হাত দিয়ে ধরে এবার কী করবেন, পেরেকটাকে পুঁতবেন আর কি, ঠিক আছে। তো দেখো, অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং প্রথম ব্লো মানে কি এখানে আঘাত, এবং প্রথম আঘাতেই হি উড স্ম্যাশ হিজ থাম্ব, এখানে থাম্ব মানে হচ্ছে কি বুড়ো আঙুল, আর স্ম্যাশ মানে হচ্ছে কি থেতলে যাওয়া। তো প্রথম আঘাতে তিনি তার বুড়ো আঙুলটাকে থেতলে ফেলতেন, অর্থাৎ পেরেকে না মেরে তিনি তার বুড়ো আঙুলে হাতুড়িটা মারতেন, এবং তার হাতুড়িটা মানে বুড়ো আঙুলটা কী হতো, থেতলে যেত। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, এবং হাতুড়িটা তিনি ফেলে দিতেন। ড্রপ মানে কি ফেলে দেওয়া, আর হ্যামার মানে হাতুড়ি, এবং হাতুড়িটা তিনি ফেলে দিতেন যেহেতু তার হাতে বুড়ো আঙুলে লেগেছে। উইথ আ ইয়েল, ইয়েল মানে হচ্ছে চিৎকার, একটা চিৎকার করে তিনি হাতুড়িটা ফেলে দিতেন। অন সামবডিজ টো, এখানে টোজ মানে হচ্ছে কি পায়ের আঙুল, মানে কারো পায়ের আঙুলের উপরে তিনি হাতুড়িটা ফেলে দিতেন, ঠিক আছে, একটা চিৎকার করে, যেহেতু তার বুড়ো আঙুলে তিনি ঘা বসিয়েছেন, আঘাত করেছেন, ঠিক আছে, তো চিল্লিয়ে তিনি হাতুড়িটা ফেলে দিতেন কারো বুড়ো আঙুলের ওপরে। তো এরপর দেখো, আন্ট মারিয়া উড mildly observe that next time Uncle Podger was going to hammer a nail into the wall, she hoped he would let her know in time. তো এখানে দেখো আন্ট মারিয়া, অর্থাৎ এই যে আন্ট মারিয়া, কাকিমা মারিয়া, ঠিক আছে, কাকিমা মারিয়া কি বলতেন, উড মিল্ডলি অবজার্ভ দ্যাট, মিল্ডলি মানে হচ্ছে কি মৃদুভাবে, ঠিক আছে, বা খুব ভালোভাবে কি করতেন, অবজার্ভ দ্যাট মানে এখানে দেখো অবজার্ভ মানে হচ্ছে কি লক্ষ্য করা, কিন্তু এখানে তিনি একটা মন্তব্য করতেন, এখানে অবজার্ভ বলতে তিনি একটা মন্তব্য করতেন বা কথা বলতেন, কি বলতেন দেখো, নেক্সট টাইম মানে পরের বার, আঙ্কেল পদার ওয়াজ গোয়িং টু হ্যামার আ নেল ইনটু দ্য ওয়াল। তো দেখো এখানে হ্যামার মানে কি হাতুড়ি, কিন্তু এখানে হাতুড়ি, এখানে হ্যামারটা একটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। টু হ্যামার মানে যখন পরের বার যখন এই আঙ্কেল পজার কোনো একটা পেরেককে দেওয়ালে পুঁতবেন আর কি, ঠিক আছে, এ সময় যখন পুঁততে যাবেন আর কি, তো সি হোপ তিনি আশা করবেন, হি উড লেট হার নো ইন টাইম, যে তিনি যেন তাকে ইন টাইম মানে ঠিক সময়ে জানিয়ে দেন যে এবার আঙ্কেল পজার দেয়ালে মানে পেরেক পুঁতবেন ছবি টাঙানোর জন্য, তার আগে যেন আঙ্কেল পজার এই আঙ্কেল মানে কাকিমা মারিয়াকে বলে দেন। এটা তিনি মানে এরকম মন্তব্য করতেন আর কি, কে আন্ট মারিয়া, ঠিক আছে। কেন না, সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো অ্যান্ড স্পেন্ড আ উইক উইথ হার মাদার ওয়াইল ইট ওয়াজ বিং ডান। তো দেখো সি কুড দেন, মানে কি সি কুড দেন তাহলে তিনি মেক অ্যারেঞ্জমেন্টস মানে ব্যবস্থাপনা করতে পারবেন, কি না টু গো মানে যাওয়ার একটা ব্যবস্থাপনা করতে পারবেন, অ্যান্ড স্পেন্ড এবং কাটিয়ে আসার বা কাটানোর একটা ব্যবস্থা করতে পারবেন, আ উইক মানে এক সপ্তাহ, উইথ হার মাদার তার মায়ের সঙ্গে, হোয়াইল ইট ওয়াজ বিং ডান যতদিন মানে যতক্ষণ এই কাজটা মানে চলতে থাকে বা যতক্ষণ কাজটা শেষ না হয় আর কি। অর্থাৎ এখানে আন্ট মারিয়া বলতে চাইছেন কি, পরের বার যখন আঙ্কেল পজার কোনো কাজ মানে কোনো পেরেক পোতার কাজ হাতে নেবেন ছবি টাঙানোর জন্য, তার আগে যেন আঙ্কেল পজার তাকে জানিয়ে দেন, তাহলে তিনি কি করবেন, তিনি তার মায়ের বাড়ি চলে যাবেন এবং সেখানে গিয়ে কিছুটা মানে এক সপ্তাহ সময় সেখানে কাটিয়ে আসবেন, ততদিন পর্যন্ত না আঙ্কেল পজারের এই কাজ সম্পন্ন হয়, এই পেরেক পোতার কাজ। ওকে, এরপর দেখো পরের লাইন এখানে কি বলা হচ্ছে, ও ইউ ওম্যান ইউ মেক সাচ আ ফাস ওভার এভরিথিং। তো দেখো এখানে আঙ্কেল পদার কি বলছেন, ও ইউ ওম্যান, ও মহিলা, তুমি মহিলা, ইউ মেক মানে তুমি করো, সাচ আ ফাস, এখানে ফাস বলতে হচ্ছে হইচই, ওভার এভরিথিং মানে সব কিছুর উপর যে তুমি এত হইচই করো, এত চিল্লাচিল্লি করো। ওকে, আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, মানে আঙ্কেল পদার উড রিপ্লাই, আঙ্কেল পদার উত্তর দিতেন, পিকিং মানে হচ্ছে তোলা, নিজেকে তুলে নিয়ে বা নিজেকে উঠিয়ে নিয়ে তিনি এই কথাটা বলতেন যে তুমি সব কিছুর প্রতি এত হইচই কেন করো, ঠিক আছে, তার স্ত্রীকে তিনি বলতেন। হোয়াই আই লাইক ডুইং আ লিটল জব অফ দিস সর্ট, অর্থাৎ তিনি কি বলছেন, হোয়াই মানে কি কেন, আই লাইক আমি পছন্দ করি, ডুইং আ লিটল জব এরকম ছোটোখাটো কাজ, অফ দিস সর্ট মানে এরকম ছোটোখাটো কাজ করতে যে আমার কেন ভালো লাগে বা কেন পছন্দ করি সেটা আমি জানি না, আঙ্কেল পদার বলছেন আর কি, ঠিক আছে, এইসব কাজ আমি করতে যাচ্ছি তবুও সবাই এইসব মানে হইচই করছে আর কি, ঠিক আছে, তার ওপরে সেটা তিনি বলতে চাইছেন। পরেরটা দেখো পরের লাইনে কী বলা হচ্ছে, অ্যান্ড দেন হি উড হ্যাভ আনাদার ট্রাই।
তো প্রথমে তিনি প্রথম আঘাতে তো তিনি কী করতেন, তিনি তার বুড়ো আঙুলে ঘা মেরে মানে হাতটাকে আঙুলটাকে ছেঁচে ফেলতেন, ঠিক আছে। তো এরপর দেখো অ্যান্ড দেন তারপর হি উড হ্যাভ আনাদার ট্রাই, তারপর তিনি আরও একবার চেষ্টা করতেন পেরেকটাকে পোঁতার। তো অ্যাট দ্য সেকেন্ড ব্লো, মানে সেকেন্ড ব্লো বলতে দ্বিতীয়বার যখন তিনি হাতুড়ির আঘাত মারতেন আর কি, দ্বিতীয় আঘাতে কী হতো, দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট। তো দ্বিতীয় আঘাত যখন তিনি পেরেকটার উপরে বসাতেন বা পেরেকটার উপরে মারতেন, তখন দেখো দ্য নেল উড গো ক্লিন, মানে দ্য নীল বলতে পেরেকটা কী হতো, পরিষ্কারভাবে চলে যেত কোথায়, থ্রু দ্য প্লাস্টারের মধ্যে, অর্থাৎ দেয়ালের উপর প্লাস্টার করা ছিল সেই প্লাস্টারের ভেতরে চলে যেত, অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং হ্যামারের অর্ধেকটাও প্লাস্টারের মধ্যে ঢুকে যেত। অর্থাৎ এত জোরে তিনি মারতেন যে পেরেকটা একটু বেরিয়ে থাকবে তবেই না ছবিটাকে টাঙানো যাবে। তো তিনি এত জোরে আঘাত করতেন যে পেরেকটা একবার পুরোটা দেয়ালের মধ্যে ঢুকে যেত, তার সঙ্গে হাতুড়িটাও নাকি অর্ধেকটা ভেতরে চলে যেত, ঠিক আছে। তো এরপর দেখো দেন we would find the rule and the string again and a new hole was made. তো দেন মানে কি তারপর, we would find মানে আমরা খুঁজতাম বা খুঁজে আনতাম, দ্য রুল অ্যান্ড দ্য স্ট্রিং আগেন, এই রুল যে স্ট্রিং মানে কি দড়ি বা সুতো যেগুলো প্রয়োজন সেগুলো আমরা আবার খুঁজে আনতাম, ঠিক আছে। অ্যান্ড আ নিউ হোল, এবং নতুন একটা গর্ত ওয়াজ মেড, নতুন একটা গর্ত তৈরি করা হতো যেখানে সেই পেরেকটা পোঁতা হবে। অ্যাবাউট মিড নাইট দ্য পিকচার উড বি আপ, ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিওর। দেখো অ্যাবাউট মিডনাইট মানে প্রায় মধ্যরাত্রিতে দ্য পিকচার ছবিটি উড বি আপ, ছবিটিকে টাঙানো হতো প্রায় মধ্যরাত্রিতে। ভেরি ক্রুকড মানে কি, মানে খুব বাঁকা আর কি, মানে সোজাভাবে টাঙানো হতো না তবুও, ঠিক আছে। এত রাত হয়ে যাওয়ার পরে, এত চেষ্টা করার পরেও ছবিটা কিন্তু যখন টাঙানো হতো সেটা বাঁকা হয়ে থাকতো। ক্রুকড মানে কি বাঁকা। অ্যান্ড ইনসিকিওর মানে হচ্ছে অরক্ষিত, ঠিক আছে। সিকিওর মানে কি নিরাপদে থাকা, আর ইনসিকিওর মানে যেটা নিরাপদে থাকে না, অর্থাৎ ছবিটাকে এমনভাবে টাঙানো হয়েছে, পেরেকটাকে এমনভাবে পোতা হয়েছে যেন মনে হচ্ছে যে কোনো সময় সেটা খুলে পড়ে যেতে পারে, এরকম অবস্থায় সেই ছবিটাকে টাঙানো হতো প্রায় মধ্যরাত্রিতে। তারপর দেখো দেয়ার ইউ আর, হি উড সে স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন টু দ্য চার ওম্যান্স কর্নস অ্যান্ড সার্ভেইং দ্য মেস হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড। তো কী বলা হচ্ছে এই লাইনে, দেয়ার ইউ আর, ব্যাস এই তো হয়ে গেল। হি উড সে তিনি বলতেন, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার, এখানে দেখো স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার মানে চেয়ার থেকে ধপাস করে নেমে পড়ে, এই কথা তিনি বলতেন যে ব্যাস এই তো হয়ে গেল একটা ছোটোখাটো কাজ, ঠিক আছে। তো তারপর দেখো অন টু দ্য চার ওম্যান্স কর্নস, এখানে চার ওম্যান্স বলতে কি বাড়ির যে কাজের মেয়ে, ঠিক আছে, সেই কাজের মেয়ের কর্নস বলতে পায়ের যে লোহার বালা, সেই তার উপরে তিনি ধপাস করে চেয়ার থেকে নেমে পড়তেন এবং এই কথাটা বলতেন। অ্যান্ড সার্ভেইং মানে হচ্ছে দেখো সার্ভে করা মানে কি কোনো কিছু পর্যবেক্ষণ করা বা নিরীক্ষণ করা। দ্য মেস, এখানে মেস বলতে যে আগোছালো অবস্থা তিনি করে রেখেছিলেন ঘরের বারান্দাতে, ঠিক আছে, এটা বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে যে ব্যবস্থা তিনি করেছিলেন আগে, সেই জিনিসটা ওকে। হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, এখানে প্রাইড মানে হচ্ছে গর্ব, আর এভিডেন্ট মানে হচ্ছে স্পষ্টত, অর্থাৎ স্পষ্টত তিনি যে আগোছালো ব্যবস্থাটা করে রেখেছিলেন ঘরের মধ্যে, সেই জিনিসটাকে নিরীক্ষণ মানে গর্ব ভরে নিরীক্ষণ করে বা দেখে, এবং সেটাকে তিনি খুব গর্ব ভরে দেখতেন আর কি, সেইটা দেখে তিনি এই মন্তব্য মানে ধপাস করে সেই মহিলার মানে তার বাড়ির যে কাজের মেয়ে তার পায়ের উপরে বা পায়ের যে কড়া আর কি লোহার কড়া তার উপরে নামতেন, ঠিক আছে, নেমে এই কথাটা তিনি বলতেন যে এই তো একটা কাজ, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। Why some people would have had a man in to do a little thing like that. তো শেষে কি বলছেন দেখো, why মানে কেন, some people মানে কিছু মানুষের, would have had a man অন্য একটা মানুষের প্রয়োজন হয়, ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট, এরকম একটা ছোটোখাটো মানে ছোট্ট একটা কাজ করার জন্য বা ছোটোখাটো জিনিস করার জন্য কেন যে কিছু মানুষের আরও একটা লোকের প্রয়োজন হয় সেটা আমি বুঝতে পারি না, ওকে। তো দেখো একটা পেরেক পোতে ছবি টাঙানোর জন্য আঙ্কেল পদার দিয়ে বিশৃঙ্খলাগুলো বাড়িতে তিনি করেছিলেন, ঠিক আছে, এবং তিনি প্রথমে বললেন যে আমার কাউকে প্রয়োজন নেই, আমার একাই এই ছবিটা আমি টাঙিয়ে ফেলবো। তিনি সমস্ত বাড়ির যে লোকজনকে এত অতিষ্ঠ করে তুলেছিলেন, ঠিক আছে, এবং শেষে মধ্যরাত্রিতে তিনি এই ছবিটাকে টাঙালেন, এবং সেটাও কি মানে বাঁকা এবং একটা মানে অরক্ষিত অবস্থার ছবিটাকে তিনি টাঙালেন, এবং শেষে তিনি গর্বভরে কী বললেন যে আগোছালো ব্যবস্থা তিনি করে রেখেছিলেন সেটাকে তিনি গর্বভরে দেখলেন এবং বললেন এই তো একটা ছোটো কাজ, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এবং তিনি আরও বললেন কি যে মানে কিছু মানুষ আছে যাদের তারা একটা ছোটোখাটো কাজও নাকি করতে পারে না, তাদের জন্য আবার একজনের প্রয়োজন হয়,
ঠিক আছে। দেখো এই হচ্ছে আমাদের গল্প, সম্পূর্ণ গল্প আমরা পড়লাম। তারপর দেখো আমাদের ওয়ার্ড নেস্ট দেওয়া আছে। প্রথমে রয়েছে হচ্ছে স্ম্যাশ। স্ম্যাশ মানে হচ্ছে ক্র্যাশ, অর্থাৎ কোনো কিছু থেতলে যাওয়া সেটা। ইয়েল মানে হচ্ছে সাউট, অর্থাৎ চিৎকার করা। ফাস মানে হচ্ছে ক্রিয়েট ট্রাবল, অর্থাৎ সমস্যা পাকানো, সেটাই হচ্ছে ফাস। তারপর হচ্ছে কি ক্রুকড মানে নট স্ট্রেট, যেটা সোজা নয়, বাঁকা আর কি। ইনসিকিউর মানে আনসার্টেন, অনিশ্চিত। তারপর হচ্ছে চার ওমেন, ওমেন হু অ্যারেঞ্জ দ্য কোল ইন আ হাউস, মানে একটা বাড়িতে যে মহিলা মানে কয়লার যোগান দেয় তাকে বলা হয় কি চার ওমেন, অর্থাৎ বাড়ির কাজের মেয়ে আর কি। মিস মানে হচ্ছে ডার্টি স্টেট অফ থিং, মানে হচ্ছে কোনো কিছু জিনিসের যে ডার্টি থিং মানে নোংরা আবর্জনা, ঠিক আছে, আগোছালো অবস্থা, সেটাকে বলা হয় মেস। তারপর যেটা আমাদের রয়েছে দেখো লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 5, এখানে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক উত্তরের পাশে টিক দিতে হবে। নাম্বার এতে আঙ্কেল পজার উড কল আস অল ইন্টেলিজেন্ট কেয়ারলেস ফুলস। তো আঙ্কেল পজার আমাদের সকলকে কি বলতেন এখানে? ফুলস, মানে সকলকেই বলতেন কি বোকা। নাম্বার বিতে আঙ্কেল পজার উড স্লাইড অ্যান্ড ফল, আঙ্কেল পজার হোরকে পড়ে যেতেন, কোথায় পড়ে যেতেন? অন দ্য চার ওম্যান্স টোজ, অন দ্য পিয়ানো, অন দ্য চেয়ার, অর্থাৎ তিনি এখানে দেখো নাম্বার 2টা সঠিক হবে, পিয়ানো এর উপরে তিনি পড়ে যেতেন, ঠিক আছে। নাম্বার সিতে আঙ্কেল পজার্স ওয়ার্ক উড ফিনিশ, আঙ্কেল পজারের যে কাজ অর্থাৎ ছবি টাঙানোর যে কাজ সেটা শেষ হতো কখন? অ্যাট অ্যারাউন্ড মিড নাইট, অ্যাট মিড ডে, ইন দ্য ইভিনিং। এটা সঠিক উত্তর অপশান এ হবে, অ্যাট অ্যারাউন্ড মিড নাইট, প্রায় মধ্যরাত্রিতে। তারপর অ্যাক্টিভিটি 6, এখানে কি দেওয়া আছে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এটাকে সম্পূর্ণ করতে হবে এই শূন্যস্থানগুলিকে, ঠিক আছে। এখানে আমাদের দেখো প্রথমে নাম্বার এতে যেটা দেওয়া আছে, আঙ্কেল পজার উড লুজ সাইট অফ দ্য মার্ক, তো এর পরের অংশ কী হবে সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। আঙ্কেল পজার উড, দেখো এর পরের অংশটা যেটা আমাদের হবে, আঙ্কেল পজার উড লুজ সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, পরের অংশটা আমাদের মানে বই থেকে দেখে দেখে লিখতে হবে, ঠিক আছে। যে লেসনটা আমরা পড়লাম ইউনিট 2, সেখান থেকে দেখে দেখে আমাদের পরের অংশটা লিখতে হবে, ঠিক আছে। তোমরা খুঁজে নেবে বইয়ের মধ্যে, আমি এখানে খুঁজে লিখে রেখেছি, তাই তোমাদের এখানে লিখিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে। তো এখানে এই অংশটা হবে না, মার্কটা অলরেডি এখানে দেওয়া আছে, তো আমি এখানে এটা কেটে দিচ্ছি এই অংশটা, ঠিক আছে। তো দেখো আমরা আঙ্কেল ফাদার উড লুজ সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, ওকে। এরপর নাম্বার বিতে ড্যাশ ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড, এর আগে আমরা কি বসাবো দেখো, এর আগে আমরা বসাবো আঙ্কেল পজার উড স্লাইড অন দ্য পিয়ানো, ওকে। আঙ্কেল পজার মানে পিয়ানোর উপরে হোরকে পড়ে যেতেন, ফাইল ট্রাইং টু রিচ আপ পয়েন্ট 3 inches বিয়ন্ড, মানে যেখানে তিনি পৌঁছাতে পারবেন তার থেকে 3 ইঞ্চি দূরে তিনি পৌঁছানোর চেষ্টা করতেন, তার ফলে তিনি পিয়ানোর উপরে হোরকে পড়ে যেতেন। তো এই অংশটা আমাদের এখানে লিখতে হবে। তারপরে দেখো নাম্বার সিতে ড্যাশ ডুইং আ জব অফ দিস সর্ট, এখানে আমরা কি লিখবো দেখো, ওয়াই আঙ্কেল পজার উড লাইক ডুইং আ জব অফ দিস সর্ট, ঠিক আছে। তো এই অংশটা আমাদের এখানে প্রথমে লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ আঙ্কেল পজার কেন এরকম ছোটোখাটো কাজ মানে করতে পছন্দ করেন, এটা হচ্ছে ওকে এর বাংলা অর্থ আর কি। তো 1, 2 ABC 3টে আমরা শূন্যস্থান পূরণ করলাম। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 7, এখানে কি দেওয়া আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানে এই টেক্সট যে লেসন 2 আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে এফেক্ট, আর বাঁ দিকে দেওয়া আছে কজ মানে কারণ, আর এফেক্ট মানে হচ্ছে ফলাফল। তো প্রথমে আমরা এখানে আমাদের এফেক্টটা দেওয়া আছে, কী দেওয়া আছে, ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ বিসাইড হিম অন দ্য চেয়ার, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চাকে কী করতে হতো, আঙ্কেল পজারের পাশে তার চেয়ারের উপরে উঠতে হতো, কেননা তিনি যে সেই নিশানাটা হারিয়ে ফেলেছিলেন যেখানে তিনি পেরেকটা পুঁতবেন সেটাকে খুঁজে দেওয়ার জন্য, ঠিক আছে। এটাকে আমাদের কী লিখতে হতো, আঙ্কেল পজার উড লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, অর্থাৎ আঙ্কেল পজার হচ্ছে তিনি তার যে দেয়ালে তিনি যে নিশানাটা করে রেখেছিলেন সেটা হারিয়ে ফেলতেন, যার জন্যই প্রত্যেকে উঠতে হতো আঙ্কেল পজারের পাশে চেয়ারের ওপরে, এটা হচ্ছে কারণ আর কি, এই কারণেই তাদেরকে উঠতে হতো, চেয়ারের ওপরে উঠতে হতো। তো এখানে আমরা এটা লিখলাম। তারপর হচ্ছে নাম্বার বিতে কী দেওয়া আছে, এখানে আঙ্কেল পজার উড ফল অন দ্য পিয়ানো, আঙ্কেল পজার পিয়ানোর উপরে হটকে পড়ে যেতেন, এখানে কারণটা লিখতে হবে, কারণ কি তিনি যেখানে পৌঁছাতে পারবেন তার থেকে 3 ইঞ্চি বেশি দূরে তিনি পৌঁছানোর চেষ্টা করতেন। তো ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড, মানে 3 ইঞ্চি আরও দূরে তিনি পৌঁছানোর চেষ্টা করতেন যেখানে তিনি পৌঁছাতে পারতেন আর কি।
তো তার জন্য তিনি হটকে পড়ে যেতেন। তো এটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। নাম্বার বি এরটা আমরা লিখলাম। তারপর হচ্ছে আমাদের নাম্বার সিতে দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার। এখানে কজটা দেওয়া আছে, তো কারণটা কী, মানে এফেক্টটা ফলটা কী হয়েছিল সেটা লিখতে হবে। তো প্রথম আঘাতেই কী করতেন আঙ্কেল পজার, তার যে বুড়ো আঙুল সেটাকে থেতলে ফেলতেন, ঠিক আছে, থেতলে ফেলতেন আর কি। তো ওখানে আমরা কী লিখবো, আঙ্কেল পজার উড স্ম্যাশ হিজ থাম্ব অ্যান্ড ড্রপ দ্য হ্যামার অন সামবডিজ টোজ উইথ ইয়েল। মানে চিৎকার করে আঙ্কেল পজার তার যে হাতুড়িটা তিনি কারো পায়ের উপর ফেলে দিতেন, কারণ কি তিনি তার হাতের বুড়ো আঙুলের উপরে আঘাত করতেন প্রথমেই, ঠিক আছে, তার জন্য। তো এই অংশটা আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তো তারপর দেখো আমাদের পরের অংশ যেটা দেওয়া আছে, এখানে আমাদের এফেক্টটা দেওয়া আছে আর নিউ হোল ওয়াজ মেড, এটা নতুন একটা মানে গর্ত আবার তৈরি করা হলো। এর কারণটা কি সেটা লিখতে হবে। কারণ হচ্ছে কি মানে তিনি প্রথমে যে হাতুড়ি মানে পেরেকটা পুঁতেছিলেন সেটা সম্পূর্ণটা দেয়ালের ভেতরে ঢুকে গিয়েছিল প্লাস্টারের মধ্যে, ঠিক আছে, তারপরে নতুন আবার একটা হাতুড়ি মানে গর্ত করতে হয়েছিল আর কি। তো অ্যাট দ্য সেকেন্ড ব্লো, এখানে আমাদের কারণটা লিখতে হবে, অ্যাট দ্য সেকেন্ড ব্লো দ্য নেল ওয়াজ গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট। অর্থাৎ প্রথম সেকেন্ড আঘাতে তিনি মানে পেরেকটা সম্পূর্ণ দেলের মধ্যে ঢুকে গিয়েছিল আর কি, এবং হাতুড়িটা অর্ধেক চলে গিয়েছিল। তো এই অংশটা আমাদের এখানে লিখতে হবে, ওকে। তারপর দেখব আমরা পরের যে আমাদের প্রশ্ন আছে সেই প্রশ্ন এবং তার উত্তরগুলো। তো এরপরের অ্যাক্টিভিটি দেখো, অ্যাক্টিভিটি 8 এখানে দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। গিভ টু ইনস্ট্যান্সেস টু শো দ্য কেয়ারলেসনেস অফ আঙ্কেল পদার। অর্থাৎ আঙ্কেল পদার যে অসতর্কতার যে দৃষ্টান্ত, যে তিনি অসতর্কভাবে যে কাজগুলো তিনি করছিলেন, সেরকম দুটি দৃষ্টান্ত এখানে লিখতে বলা হচ্ছে। তো দুটি দৃষ্টান্ত দেখো আমরা এখানে লিখছি, দেখো তোমরা এখানে দেখে নাও। টু ইনস্ট্যান্সেস টু শো কেয়ারলেসনেস অফ আঙ্কেল পজার আর, অর্থাৎ দুটি দৃষ্টান্ত আঙ্কেল পজারের যে অসতর্কতার বা অসাবধানতার, সেটা কি, এক নম্বর হচ্ছে উইথ দ্য ফার্স্ট ব্লো হি উড স্ম্যাশ হিজ থাম্ব অ্যান্ড ড্রপ দ্য হ্যামার উইথ আ ইয়েল অন সামবডিজ টুজ। অর্থাৎ প্রথম হচ্ছে তিনি কী করতেন, প্রথম আঘাতে তিনি তার বুড়ো আঙুলটা থেঁতলে ফেলতেন এবং হাতুড়িটা ফেলে দিতেন, ঠিক আছে, কারো চিৎকার করে হাতুড়িটা ফেলে দিতেন কারো পায়ের ওপরে, পায়ের বুড়ো আঙুলের ওপরে। দু নম্বর হচ্ছে অ্যাট দ্য সেকেন্ড ব্লো, মানে দ্বিতীয় আঘাতে দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট। এবং দ্বিতীয় আঘাতে তিনি কী করতেন, পেরেকটাকে সম্পূর্ণ দেয়ালের মধ্যে পুঁতে ফেলতেন এবং হাতুড়িটারও কিন্তু অর্ধেক প্লাস্টারের মধ্যে ঢুকে যেত। তো এগুলো তিনি অসতর্কভাবে বা অসাবধানতাভাবে কিন্তু কাজগুলো করছিলেন। প্রথমে তিনি অসতর্কভাবে তার হাতটা ছেঁচে ফেললেন, তারপর তিনি এমন আঘাত মারলেন যে পেরেকটা সম্পূর্ণটাই ঢুকে গেল, ওকে। এরপর দেখো নাম্বার বিতে কি প্রশ্ন দেওয়া হচ্ছে, হোয়াট ডিড আঙ্কেল পজার সে আফটার আঙ্কেল পজার স্ম্যাশড হিজ থাম। হোয়াট ডিড আঙ্কেল আন্ট পজার, অর্থাৎ পজার কাকিমা কি বলেছিলেন আঙ্কেল পজার তার যে বুড়ো আঙুলটা থেতলে ফেলেছিলেন, সেই বুড়ো আঙুলটা থেতলে ফেলার পর আঙ্কেল মানে কাকিমা কি বলেছিলেন, পজার কাকিমা এটা বলেছিলেন যে এর পরের বার যখন আঙ্কেল পজার কোনো পেরেক পজার কাজ করবেন, তার আগে যেন তাকে বলে দেওয়া হয়, তাহলে তিনি কী করবেন, বাপের বাড়ি মায়ের বাড়ি চলে যাবেন, সেখানে 1 সপ্তাহ কাটিয়ে আসবেন যতক্ষণ না এই কাজ সম্পন্ন হয়। তো এইটা আমাদের উত্তর লিখতে হবে। তো দেখো, আফটার আঙ্কেল পজার স্ম্যাশড হিজ থাম্ব আন্ট পজার সেড দ্যাট next time, when Uncle Pazar was going to hammer a nail into the wall, she hoped that he would let her know in time. She could then make arrangements to go and spend a week with her mother while it was being done. এটা আমাদের বইতে রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু এভাবে লিখে দিতে পারো, ঠিক আছে। তারপর দেখো পরের প্রশ্ন কী আছে, নাম্বার সিতে, হাউ ডিড আঙ্কেল পজার রিয়াক্ট আফটার ফিনিশিং দ্য টাস্ক। মানে কাজটা সম্পূর্ণ করার পর আঙ্কেল পজার কীরকম রিয়াক্ট করেছিল, তার প্রতিক্রিয়াটা কীরকম ছিল সবার শেষে, সেটা লিখতে হবে। তো কীরকম রিয়াক্ট করেছিলেন, যে আঙ্কেল পজার শেষে বলেছিলেন কি, যে এরকম একটা ছোটোখাটো কাজ করার জন্য কিছু মানুষের মানে আরও একজন লোকের প্রয়োজন হয়, এরকম তিনি মন্তব্য করেছিলেন। দেখো, আফটার ফিনিশিং দ্য টাস্ক আঙ্কেল পজার উড অবজার্ভ দ্য মেস he had made with evident pride and said that why some people would have had a man in to do a little thing like that. তো আঙ্কেল পজার বলেছিলেন যে তিনি মানে যে আগোছালো ব্যবস্থাটা যেটা তিনি করেছিলেন এই কাজটা করার জন্য, সেটা তিনি গর্ব করে দেখতেন এবং বলতেন যে কিছু মানুষের কেন একটা এই ছোটোখাটো কাজ করার জন্য আরেকজন মানুষকে প্রয়োজন হয়, আরেকজন লোকের প্রয়োজন হয়, এটাই তিনি বলেছিলেন।
নাম্বার ডি এর প্রশ্নে হচ্ছে কি দেখো, হোয়াই ওয়াজ এভরি ওয়ান টায়ার্ড আফটার আঙ্কেল পজার পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল। অর্থাৎ আঙ্কেল পজার যখন ছবিটা ওপরে টাঙাতেন আর কি, তখন সেই সময়ের মধ্যে প্রত্যেকেই টায়ার্ড ক্লান্ত হয়ে পড়তো কেন? এত রাত পর্যন্ত একটা ছবি টাঙানোর জন্য তিনি সময় নিচ্ছেন মধ্যরাত্রি পর্যন্ত, ঠিক আছে, সন্ধ্যাবেলা থেকে। তো এর জন্য সবাই কী হতো, টায়ার্ড বা ক্লান্ত হয়ে যেত বা ক্লান্ত বোধ করতো। তো এভরি দেখো এখানে কী দেওয়া আছে, এভরি ওয়ান ওয়াজ টায়ার্ড আফটার আঙ্কেল আফটার আঙ্কেল এভরিওয়ান ওয়াজ টায়ার্ড আফটার আঙ্কেল, অর্থাৎ আঙ্কেলের ওপর সবাই একটা ক্লান্ত হয়ে পড়তো আর কি। কারণ বিকজ হচ্ছে ইট ওয়াজ অ্যাবাউট মিড নাইট, এটা প্রায় মধ্যরাত্রি হয়ে যেত। ওয়েন দ্য পিকচার ফাইনালি পুট আপ অন দ্য ওয়াল ক্রুকড অ্যান্ড ইনসিকিউর, যখন এই ছবিটাকে ফাইনালি দেওয়ালে টাঙানো হতো এবং সেটাও হচ্ছে কি একটা বাঁকাভাবে এবং অরক্ষিতভাবে টাঙানো হতো। এটার জন্য সবাই তার উপরে তারা খুব ক্লান্ত বোধ করতো আর কি, বাড়ির সকলেই অতিষ্ঠ হয়ে পড়তো। তো নেক্সট হচ্ছে দেখো আমাদের অ্যাক্টিভিটি 9-এ যেটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। এখানে এই যে কলাম এতে কিছু শব্দ দেওয়া আছে, এর মিনিংগুলো ডান দিকে দেওয়া আছে, সেগুলোকে আমাদের মেলাতে হবে। তো প্রথমে কী দেওয়া আছে দেখো, স্নিয়ার। স্নিয়ার মানে হচ্ছে কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করা। আর এদিকে দেওয়া আছে মক, এই মক মানে হচ্ছে কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করা। তো আমাদের এটার সাথে এটা মেলাতে হবে, ঠিক আছে। এই যে মক এর সঙ্গে স্মিয়ার এটার সঙ্গে আমাদের এটা মেলাতে হবে, ঠিক আছে। এটার সঙ্গে এটা মিলালাম। এরপর দেখো আমাদের কী আছে, এভিডেন্ট। এভিডেন্ট মানে হচ্ছে স্পষ্ট। তো এখানে দেখো ক্লিয়ার। ক্লিয়ার মানে হচ্ছে কি স্পষ্ট বা পরিষ্কার। তো আমরা এটার সঙ্গে এই এভিডেন্ট এটা মেলাবো। এরপর কী দেওয়া আছে, রেজেড। রেজড মানে হচ্ছে কি, রেজড মানে হচ্ছে কি দেখো এখানে দেওয়া হচ্ছে পুয়ার। পুয়ার মানে হচ্ছে দরিদ্র, আর রেজড মানে হচ্ছে দরিদ্র বা হতভাগা। তো এখানে আমাদের এটার সাথে এটা মিলবে। এরপর কী দেওয়া আছে, সার্ভেইং। সার্ভেইং মানে হচ্ছে কোনো কিছু নিরীক্ষণ করা বা পর্যবেক্ষণ করা। এখানে রয়েছে দেখো ক্লোজলি অবজার্ভিং, মানে হচ্ছে খুব কাছ থেকে কোনো কিছুকে অবজার্ভ করা বা লক্ষ্য করা। এটার সঙ্গে আমাদের এটা মিলবে, ওকে। তারপর দেখো অ্যাক্টিভিটি 10, এখানে কী দেওয়া আছে, ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এইগুলোর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ লিখতে হবে, ঠিক আছে। অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ লিখতে হবে। যেমন প্রথমটা কী দেওয়া আছে, র্যাপিডলি। র্যাপিডলি মানে কি দ্রুততার সঙ্গে। তো দ্রুততার র্যাপিডলি তাহলে দ্রুততার সঙ্গে। তো এটার বিপরীত শব্দ কী হবে, স্লোলি হবে। স্লোলি হবে, স্লোলি লিখবো, ঠিক আছে। তো তারপর দেখো লস্ট। লস্ট মানে কি হারিয়ে যাওয়া। তো হারিয়ে যাওয়া, এটার বিপরীত শব্দ কী হবে, খুঁজে পাওয়া। তো হবে ফাউন্ড, FOUND, ফাউন্ড। তারপর রিমেম্বার্ড মানে কি, রিমেম্বার্ড মানে মনে রাখা। আর তাহলে ভুলে যাওয়া কী হবে, ফরগোট হবে, FORGOT, ফরগোট হয়ে গেল, ঠিক আছে। তারপর আমাদের যেটা দেওয়া আছে রাফলি। রাফলি মানে হচ্ছে কর্কশভাবে। তাহলে এখানে আমাদের কী হবে, আমাদের যেটা প্যাসেজে পেয়েছিলাম মিডলি মানে হচ্ছে মৃদুভাবে, মিল্ডলি, ঠিক আছে, এটা হবে মিডলি। সেফ মানে কি বাঁচানো। সেফ মানে বাঁচানো। তাহলে আমাদের এখানে কী হবে, সেফ মানে হচ্ছে বাঁচানো। আর এখানে হচ্ছে আমাদের এটা হবে সেভ মানে হচ্ছে বাঁচানো, আর খরচ করা হবে স্পেন্ড, ঠিক আছে, SPEND। স্পেন্ড মানে হচ্ছে খরচ করা, ঠিক আছে, কোনো কিছু বাঁচিয়ে রাখা, যেমন টাকা বাঁচানো, কোনো কিছু বাঁচানো, তেমনি এখানে হবে স্পেন্ড মানে হচ্ছে খরচ করা। আর স্ট্রেট মানে কি সোজা। আমরা প্যাসেজে কী পেয়েছিলাম, বাঁকা পেয়েছিলাম কি, ক্রুকড, CROOKED, ক্রুকড মানে হচ্ছে বাঁকা। তো এখানে স্ট্রেট, তো এখানে হবে কি ক্রুকড মানে হচ্ছে বাঁকা, ঠিক আছে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 11, ইউজ দ্য প্রিফিক্স অর সাফিক্স ইন, ইম, এল দেওয়া আছে, সাম দেওয়া আছে, টু ফর্ম নিউ ওয়ার্ড। মানে এই যে শব্দগুলো আমাদের দেওয়া আছে, এগুলোর প্রিফিক্স মানে হচ্ছে আগে এই যে বর্ণগুলো যোগ করে একটা নতুন শব্দ তৈরি করতে হবে, অথবা সাফিক্স মানে হচ্ছে পরে যুক্ত করে নতুন শব্দ তৈরি করতে হবে। তো প্রথমে আমাদের কী দেওয়া হচ্ছে, ডিফারেন্ট। ডিফারেন্ট মানে কি আলাদা। তো ডিফারেন্টের আগে আমরা কী করবো, ইনটা যোগ করব, ঠিক আছে। তো ডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন হয়, ঠিক আছে। তো INDIFFERENT, ইনডিফারেন্ট, ঠিক আছে। তারপরটা হচ্ছে পসিবল। পসিবল মানে কি সম্ভব। তো আমরা কী লিখবো, ইম্পসিবল, IMPOSSIBLE, ইম্পসিবল, ঠিক আছে। তারপর সাফিসিয়েন্ট মানে কি যথেষ্ট। তো সাফিসিয়েন্ট কী হবে, ইনসাফিসিয়েন্ট, INSUFFICIENT, ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত, ঠিক আছে। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, আর ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত।
এরপর দেখো অ্যারাইভ, অ্যারাইভ মানে কি পৌঁছানো। তো আমরা এখানে কি লিখবো, ARRIVAL, অ্যারাইভাল। ওকে, অ্যারাইভাল হবে, অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো, এটা হচ্ছে ভার্ব, আর অ্যারাইভাল এটা হচ্ছে আমাদের হয়ে গেল নাউন। ওকে, এবার হোল, হোল মানে হচ্ছে সম্পূর্ণ। তো এখানে দেখো আমরা লিখবো হোলসাম, WHOLESOME হবে, হোলসাম মানে হচ্ছে স্বাস্থ্যকর। ঠিক আছে, হোল মানে হচ্ছে সম্পূর্ণ, কিন্তু হোলসাম মানে স্বাস্থ্যকর, এটা সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে গেল অর্থটা। তো এইগুলো দেখো আমরা প্রেফিক্স আর সাফিক্স যোগ করে নতুন শব্দ এখানে তৈরি করলাম। তারপর যেটা আমাদের দেওয়া আছে লেটস লার্ন, চলো শিখি। তো লুক অ্যাট দিস সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলোকে আমাদের দেখতে বলা হচ্ছে। যেমন দেখো এখানে এই যে লাল কালির শব্দগুলো যেগুলো দেওয়া আছে, ফ্রেম মেকার্স, ডাইনিং রুম, ঠিক আছে, স্টেপ ল্যাডার, কিচেন চেয়ার। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে দেখো আমাদের বলা হচ্ছে, এই শব্দগুলোকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ডস। কম্পাউন্ড ওয়ার্ডস মানে হচ্ছে এগুলো দেখো দুটো করে শব্দ নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে। যেমন ডাইনিং একটা শব্দ, আর রুম একটা শব্দ, রুম মানে হচ্ছে ঘর, আর ডাইনিং একটা শব্দ। তো এই দুটো করে শব্দ নিয়ে আমাদের একটা শব্দ তৈরি হয়েছে। তো এগুলোকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ডস বা যৌগিক শব্দ। ঠিক আছে, তারপর এখানে দেখো আমাদের দেওয়া আছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 12 বলা হচ্ছে ট্রাই টু ফাইন্ড অ্যাজ ম্যানি কম্পাউন্ড ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান ফ্রম দ্য লেসন। লেসন থেকে যে লেসনটা আমরা পড়লাম, এখান থেকে যতগুলো সম্ভব তুমি এই কম্পাউন্ড ওয়ার্ড সেগুলো খুঁজে বের করতে বলা হচ্ছে। অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দেম, এবং সেগুলোকে দিয়ে আমাদের একটা করে বাক্য লিখতে বলা হচ্ছে। দেখো এরকম কম্পাউন্ড ওয়ার্ডস যেগুলো আমাদের এই লেসনের মধ্যে রয়েছে, দেখো কিছু ওয়ার্ডস আমরা এখানে দিয়ে রেখেছি, যেমন স্টেপ ল্যাডার, ফ্রেম মেকার, কিচেন চেয়ার, ডাইনিং রুম, এগুলো হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। তো স্টেপ ল্যাডার দিয়ে তোমরা বাক্য লিখতে পারো, যেমন আই নিড আ স্টেপ ল্যাডার টু রিচ দ্য টপ সেলফ। ঠিক আছে, অথবা আই নিড আ স্টেপ ল্যাডার, এটুকু লিখলেও তোমরা হবে। ঠিক আছে, ছোটো ছোটো বাক্য তোমরা লেখার চেষ্টা করবে। ফ্রেম মেকার, যেমন দ্য ফ্রেম মেকার মেড আ বিউটিফুল ফটো ফ্রেম। কিচেন চেয়ার, আই সিট অন দ্য কিচেন চেয়ার। ঠিক আছে, টু ইট মাই ব্রেকফাস্ট। তারপর হচ্ছে ডাইনিং রুম, উই হ্যাভ আ লার্জ ডাইনিং টেবিল ইন দ্য ডাইনিং রুম। তো এরকম করে তোমরা বাক্যগুলো লেখার চেষ্টা করবে নিজেরা। ঠিক আছে, তারপর দেখো পরেরটা আমাদের যেটা দেওয়া আছে অ্যাক্টিভিটি 12, এখানে দেওয়া আছে আচ্ছা অ্যাক্টিভিটি 12 আমরা করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে লেটস লার্ন, চলো শিখি। এখানে দেওয়া আছে লুক অ্যাট দিস সেন্টেন্স, এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলোকে দেখতে বলা হচ্ছে। যেমন আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো এগুলো হচ্ছে দেখো কী ধরনের সেন্টেন্স, এগুলো হচ্ছে আমাদের ফিউচার টেন্সের সেন্টেন্স। ঠিক আছে, ফিউচার ইনডেফিনিট সেন্টেন্স বলা হয় এগুলোকে। তো এগুলো হচ্ছে ফিউচার টেন্স। ঠিক আছে, এগুলো তো ফিউচার ইনডেফিনিট টেন্স এগুলো। তো ফিউচার ইনডেফিনিট টেন্স বা ফিউচার টেন্সের যে স্ট্রাকচার সেটা কীরকম এখানে দেওয়া আছে দেখো। আই বা স্যালের পরে আই আর উই, এরপরে হচ্ছে স্যাল অথবা উইল লিখে তারপর ভার্বের প্রথম ফর্মটা লিখতে হয়। ইউ এর পরে উইল লিখতে হয়, তারপর ভার্বের প্রথম ফর্ম লিখতে হয়, দিয়ে হি সি ইট এগুলোর পরেও উইল লিখে ভার্বের প্রথম ফর্ম লিখতে হয় ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ এখানে ফিউচার টেন্সে মূলত আমাদের সাবজেক্টের পরে হচ্ছে উইল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হয়। ওকে, তো এখানে দেখো আমাদের কি বলা হয়েছে, লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 13 যে অ্যাক্টিভিটিটা আমাদের দেওয়া আছে সেটা দেখো। অ্যাক্টিভিটি 13 বলা হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, মানে ভবিষ্যতে তুমি কি হতে চাও সেটা সম্পর্কে তোমাকে 5টি বাক্য লিখতে হবে। লেটস স্টার্ট ইন দিস ওয়ে, এখানে এই যে এইভাবে শুরুটা করতে বলা হচ্ছে। আই উড লাইক টু বি, মানে আমি হতে চাইবো বা হতে আমার পছন্দ কি সেটা আমাকে লিখতে হবে। তো এটা দেখো আমি এখানে একটা ছোট্ট করে লিখে রেখেছি তোমাদের জন্য। ঠিক আছে, একটু আলাদাভাবে লিখেছি। আই উড লাইক টু বি আ সাকসেসফুল বিজনেসম্যান। আমি মানে আই উড লাইক টু বি আ সাকসেসফুল বিজনেসম্যান, মানে হচ্ছে আমি একজন সফল বিজনেসম্যান, মানে হচ্ছে ব্যবসায়িক হতে চাই। ঠিক আছে, ভবিষ্যতে। আই উড, তোমরা যে কোনো এছাড়া অন্য কিছু লিখতে পারো। আমি এখানে বিজনেসম্যান লিখেছি, সবাই তো মানে এটা লিখেছে কি আমি একজন মাস্টার বা টিচার হতে চাই, একজন ডক্টর হতে চাই, তো আমি একজন লিখলাম এখানে বিজনেসম্যান হতে চাই। ঠিক আছে, এরপর দেখো আই উইল বিল্ড আ লার্জ টয় ফ্যাক্টরি, মানে আই উইল বিল্ড মানে আমি তৈরি করব, আর লার্জ টয় ফ্যাক্টরি মানে একটা খেলনার একটা ফ্যাক্টরি তৈরি করব। আই উইল ওয়ার্ক হার্ড অ্যান্ড লিড আ গ্রেট টিম, আমি কঠোর পরিশ্রম করব এবং একটা টিম মানে একটা দল, একটা কারখানা চালাতে গেলে তো অনেক লোকের প্রয়োজন, তো সেরকম একটা টিম একটা তৈরি করব, বড় টিম তৈরি করব। মাই গোল উইল বি, মানে আমার গোল বা অর্থাৎ আমার লক্ষ্য হবে কি, টু হেল্প মাই কান্ট্রি গ্রো, আমার দেশকে গ্রো করা বা দেশকে উন্নত করা। অ্যান্ড গিভ জবস টু ম্যানি পিপল, এবং অনেক মানুষকে যাতে আমি কাজ দিতে পারি, জব দিতে পারি বা চাকরি দিতে পারি, সেটা হচ্ছে আমার লক্ষ্য।
আই উইল বি ভেরি হ্যাপি, আমি খুব খুশি হব। টু বি আর লিডার, একজন লিডার হয়ে আমি একজন লিডার বলতে কি একজন কোম্পানির বা একটা ফ্যাক্টরির মালিক, মানে কি একটা নেতা আর কি লিডার হবে, ঠিক আছে। তো সেটা হতে পেরে আমি খুব খুশি হব। অ্যান্ড হেল্প আদার পিপল ক্রিয়েটিং জবস, এবং অন্যান্য মানুষকে মানে জব সৃষ্টি করে বা কাজ সৃষ্টি করে অন্যান্য মানুষকে সাহায্য করতে পেরে আমি খুব খুশি হব। তো এরকমভাবে আমি এটা একটা লিখলাম যে ভবিষ্যতে আমি কী হতে চাই, ঠিক আছে, সেটা তো সংক্ষেপে লেখা হলো। তো এটা তোমরা এভাবে লিখবা। আমি এটা এখানে দেখো রেখে দিচ্ছি, এখানে জায়গা হবে এখানে দেখছি, তাহলে তো আমি এখানে এটা রাখবো, ঠিক আছে। তো এইভাবে দেখো তোমরা এটাকে লেখার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 14 বা 14তে কী দেওয়া আছে, উই হ্যাভ অলরেডি লার্নড প্লুরাল নাউন্স, আমরা প্লুরাল নাউন্স সম্পর্কে জেনেছি, অর্থাৎ প্লুরাল বলতে কি বহু বচন, ঠিক আছে, বহু বচনের যে সমস্ত শব্দ। তো ফাইন্ড সাম অফ দিস from the following sentences and then make other sentences with them. তো এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে আমাদের এই যে প্লুরাল নাউন্স সেগুলো খুঁজে বের করতে হবে এবং সেই শব্দটা দিয়ে এখানে অন্য আর একটা করে বাক্য লিখতে হবে। যেমন দেখো প্রথম নাম্বার এতে কী দেওয়া আছে, উই ওর হিজ ওল্ড ট্রাউজার্স টু স্কুল, মানে হি ওর হিজ ওল্ড ট্রাউজার্স হিজ টু স্কুল। এখানে ওর মানে হচ্ছে কি পরা, কোনো কিছু জামা কাপড় পরা, আর ট্রাউজার্স মানে হচ্ছে কি আমাদের যে ফুল প্যান্ট আর কি, ঠিক আছে, ট্রাউজার্স বা প্যান্ট। তো সেই ট্রাউজার্স মানে সে তার স্কুলে যাওয়ার জন্য তার যে ওল্ড ট্রাউজার্স বা পুরনো যে ট্রাউজার্স সেটা সে পরেছিল, ঠিক আছে। তো ট্রাউজার্স মানে কি প্যান্ট আর কি, ফুল প্যান্ট, ঠিক আছে। তো এটা দেখো এটা একটি প্লোরাল ফর্ম, শেষে কিন্তু এস দেওয়া আছে। তো এটা দিয়ে আমাদের আরেকটা বাক্য লিখতে হবে। আগে আমরা এগুলো দেখে নিই, তারপর বাক্যগুলো আমরা লিখছি পরে। নাম্বার বিতে দেওয়া আছে মাদার ওয়ান্টেড দ্য সিজার্স টু কাট দ্য থ্রেড। এখানে দেখো সিজার্স মানে কি কাঁচি। তো এটাও কিন্তু একটা প্লোরাল নাউন্স, অর্থাৎ মায়ের একটা দড়িটা সুতো কাটার জন্য এই সিজারটা লাগবে আর কি। তারপর দ্য প্রেস ওয়েন্ট পাবলিক ওভার দ্য ইস্যু। তো এখানে পাবলিক, এই পাবলিকটা দেখো এটা হচ্ছে একটি প্লোরাল, ঠিক আছে, প্লোরাল নাউন। পাবলিক মানে কি অনেক মানুষকে বোঝায়। তারপর অ্যাট দ্য স্টেশন দ্য গুডস ওয়ার আনলোডেড ফ্রম দ্য ট্রেন। তো এখানে গুডস মানে কি, গুডস মানে হচ্ছে কি মালপত্র, এটাও হচ্ছে একটি প্লোরাল নাউন্স। তারপর দেখো হিজ ট্রু কালার্স কেম টু দ্য ফোরফ্রন্ট অ্যাট দ্য মিটিংয়ে তার যে এখানে কালার্স বলতে কি তার যে আসল রূপ সেটা সবার সামনে এলো। তো কালার্স মানে কি সাধারণত রং, ঠিক আছে, বিভিন্ন রং। তো এইগুলো দিয়ে আমাদের কিন্তু আরেকটা করে বাক্য লিখতে বলা হচ্ছে। তোমরা বাক্যগুলোকে তোমরা কীভাবে, আমি খুব ছোটো ছোটো বাক্য দেখো তোমাদের লিখে দেখাচ্ছি। যেমন ট্রাউজার্স, তো আমি লিখতে পারি আই হ্যাভ আ নিউ ট্রাউজার্স, আই হ্যাভ আ নিউ ট্রাউজার্স, ঠিক আছে, TROUSERS। তো আই হ্যাভ আ নিউ ট্রাউজার্স, আমার একটি নতুন ট্রাউজার্স আছে। তো তারপর হচ্ছে কি দেখো সিজার্স মানে কি কাঁচি। তো আই নিড আ সিজার, INEED, আই নিড আ সিজার, SCISSORS, সিজার্স, আমার একটি সিজারের প্রয়োজন, ঠিক আছে। এরপর পাবলিক, তো পাবলিক মানে কি জনতা। তো আমরা এখানে লিখতে পারি, দেখো আমি এখানে লিখছি আই ক্যান নট স্পিক, SPEAK, আই ক্যান নট স্পিক ইন পাবলিক, আমি জনতার মাঝে কথা বলতে পারি না, এভাবে লিখলাম। এরপর গুডস মানে হচ্ছে মালপত্র। তো দেখো আমরা লিখছি দিয়ে ট্রাক, TRACK, ট্রাকের আগে একটা দা লিখতে হবে, ঠিক আছে। দ্য ট্রাক ইজ ফুল অফ গুডস, ট্রাকটি হচ্ছে বিভিন্ন মালপত্রতে পরিপূর্ণ রয়েছে। এরপর কালার্স মানে কি রং। তো আমরা এখানে লিখছি দেখো দ্য রেইনবো, RAINBOW, দ্য রেইনবো হ্যাজ হবে এখানে হ্যাজ ম্যানি কালার, MANY, ম্যানি COLOURS, রেইনবো হ্যাজ ম্যানি কালার্স, ঠিক আছে। রেইনবো মানে কি রামধনুর অনেক রং রয়েছে। তো দেখো এরকমভাবে ছোটো ছোটো করে বাক্যগুলো আমরা লিখলাম, ঠিক আছে। তারপর দেখো কী দেওয়া আছে, লেটস টক, চলো কথা বলি, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস দ্যাট আন্ট পজার উড রিয়েলি ডু ইফ আঙ্কেল পজার অ্যানাউন্সড again that he would
ডু আ লিটল জব অফ দিস সর্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাকে আলোচনা করতে হবে তোমার বন্ধুর সঙ্গে যে আঙ্কেল পদার কি সত্যি সত্যিই আবার যখন মানে আঙ্কেল পজার কাকিমা কি সত্যি সত্যি যখন আবার আঙ্কেল পজার অর্থাৎ এই পজার কাকা যখন আবার কোনো ছোটোখাটো এরকম কাজ মানে কাজ একটা হাতে নেবে যে পেরেক পদার এই ধরনের কাজ, তখন কি সত্যি সত্যি আন্ট পজার কী করবেন আর কি। তো সে তার উপরে তোমাকে আলোচনা করতে বলা হচ্ছে। তো আন্ট পজার কী বলেছিলেন যে যখন এরপর আবার আঙ্কেল পজার এরকম কোনো কাজ করতে যাবেন তখন আমি আমার বাপের বাড়ি বা মায়ের বাড়ি চলে যাব, তার আগে যেন তিনি আমাকে বলে দেন যে কাজটা করতে যাচ্ছেন, তো তিনি মায়ের বাড়ি চলে যাবেন 1 সপ্তাহের জন্য। তো এই কথাটা তিনি বলেছেন। তো এটা তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে বলা হচ্ছে, এরকম প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে না, ঠিক আছে। তো তোমরা নিজেদের মধ্যে এগুলো আলোচনা করতে পারো। তারপর আমাদের কি দেওয়া আছে, ফাইন্ড আউট হাউ টু রাইট আ সামারি অন আ প্যাসেজ। একটা প্যাসেজের কীভাবে সামারি লিখতে হয়, সামারি মানে কি সারা অংশ, একটা প্যাসেজ দেওয়া থাকবে সেটাকে ছোট করে লিখতে হবে, অন্তত তার অর্ধেক যা শব্দ দেওয়া থাকবে তার অর্ধেক শব্দ তোমাকে লিখতে হবে একটা সারাংশ হিসাবে, তার মূল কথা যেটা সেটা লিখতে হবে। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে একটা প্যাসেজ এখানে দেওয়া আছে, সেটার সারাংশ এখানে লিখে দেখানো হয়েছে এবং কিভাবে সারাংশ লিখতে হয় তার কথা কয়েকটা পয়েন্টস এখানে দেওয়া আছে। কী দেওয়া আছে, ডু নট ইউজ ডাইরেক্ট স্পিচ। যখন আমরা এই সারাংশটা লিখবো বা সামারিটা লিখবো তখন আমাদের ডাইরেক্ট স্পিচে লিখলে হবে না। ডাইরেক্ট স্পিচ বলতে কি যেমন আছে আর কি প্যাসেজের মধ্যে, ঠিক সেরকম লিখলেই কিন্তু হবে না, বা কোনো একটা উক্তি বলেছেন সেই উক্তিটাই কিন্তু আমরা লিখতে পারবো না, নিজের মতো করে লিখতে হবে আর কি, ঠিক আছে, নিজের ভাষাতে। আর ডু নট কোট ফ্রম দ্য প্যাসেজ থেকে কোটেশন তুলে লিখলে হবে না। আর কি করা হবে না, ডু নট ইউজ এক্সাম্পলস গিভেন ইন দ্য প্যাসেজ, মানে প্যাসেজের মধ্যে যে এক্সাম্পল দেওয়া আছে সেই এক্সাম্পলও লিখলে হবে না। পিক আউট দ্য মেন আইডিয়াস ফ্রম দ্য প্যাসেজ থেকে যে মেন আইডিয়া সেই আইডিয়াগুলো আমাদের নিতে হবে, ওকে। আর কি করতে হবে, রাইট অ্যাবাউট দ্য আইডিয়াস ইন ইউর ওন ওয়ার্ডস, এবং এই আইডিয়াগুলো তোমার নিজের যে শব্দ নিজের ভাষায় লিখতে হবে, ঠিক আছে। তো এবং আরও বলা হচ্ছে এখানে আ সামারি শুড হ্যাভ অ্যাপ্রক্সিমেটলি হাফ দ্য ওয়ার্ড কাউন্ট অফ দ্য গিভেন প্যাসেজ। যে প্যাসেজটা আমাদের দেওয়া হবে তার অর্ধেক ওয়ার্ড কাউন্ট যেন হয়, মানে অর্ধেক শব্দ আমাদের লিখতে হবে, তার কম হলে আরও ভালো, বা অর্ধেকের বেশি হলে কিন্তু হবে না, ঠিক আছে, এটাই বলা হচ্ছে। তো তারপর দেখো আমাদের কী বলা হচ্ছে আচ্ছা এটা আমাদের দরকার নেই। তো আমাদের অ্যাক্টিভিটিতে কী দেওয়া আছে সেটা দেখে নাও, লেটস ডু। এখানে অ্যাক্টিভিটি 15 দেওয়া আছে এবং বলা হচ্ছে নাও রাইট আ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, এবার এই প্যাসেজটার আমাদের একটি সামারি লিখতে হবে, বা একটা মূল কথা লিখতে হবে বা সারাংশ লিখতে হবে। তো কী বলা হয়েছে এই প্যাসেজটার মধ্যে, দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম। তারপর তিনি কী করতেন, ঘরের মধ্যে ঘুরে বেড়াতেন, চারিদিকে ঘোরপাক মারতেন, লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিপ, তার রোমানটা খোঁজার জন্য, খুঁজতে আর কি। হি কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিপ, তিনি তার হ্যাঙ্কারচিপ খুঁজে পেতেন না, বিকজ কারণ হচ্ছে ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, এটা হচ্ছে তার পকেটের মানে কোটের পকেটের মধ্যে ছিল। হি হ্যাড টেকেন অফ, যেটা তিনি খুলে রেখেছিলেন যে কোটটা, অ্যান্ড হি ডিড নট নো, এবং তিনি জানতেনও না ওয়্যার হি হ্যাড পুট দ্য কোট, তিনি কোটটা কোথায় রেখেছিলেন, ওকে। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, এবং সমস্ত বাড়ির লোকজনকে তার সেই যন্ত্রপাতি খোঁজা তখন বন্ধ করতে হতো, অ্যান্ড স্টার্ট, এবং শুরু করতে হতো লুকিং ফর হিজ কোট, তার কোটটা খোঁজা শুরু করতে হতো সকলকে। হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, এবং যখন তিনি কী করতেন সবাই মানে সারা ঘর তিনি হইচই করে বেড়াতেন এবং নেচে বেড়াতেন এবং সবার কাজে বাধা সৃষ্টি করতেন। তো এটারই একটা আমাদের সারাংশ লিখতে হবে। সারাংশটা আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি ছোটো করে, দেখো তোমরা কীভাবে লিখবে। দেখো, দেন হি উড সার্চ এভরিহোয়ার, তারপর তিনি সব জায়গায় খুঁজতেন, ফর হিজ হ্যাঙ্কারচিপ, তার সেই রুমালটিকে খুঁজতেন। ইট ওয়াজ নট ফাউন্ড, এটাকে খুঁজে পাওয়া যেত না, বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট অ্যান্ড হি লস্ট দ্য কোট, কারণ এটা তার কোটের পকেটে ছিল এবং কোটটা তিনি হারিয়ে ফেলেছিলেন। এভরিওয়ান ওয়াজ মেড টু সার্চ ফর দ্য কোট হোয়াইল হি ডান্সড অ্যান্ড হিন্ডার দেম, প্রত্যেকেই তার সেই কোটটাকে খুঁজতে হতো যখন তিনি কী করতেন, নিজে নেচে বেড়াতেন এবং তাদের কাজে বাধা সৃষ্টি করতেন। তো এটাকে আমরা এভাবে এর সারাংশটা একটু ছোটো করে এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো আমাদের এখানে দেখুন যেহেতু জায়গা কম, আমি তোমাদের এখানে আসবে না পুরোটা, দেখছি একবার যদি এখানে আসে তো আমি এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে তোমরা সারাংশটা লিখতে পারো। তারপর দেখো আমাদের অ্যাক্টিভিটি 16, এখানে কী দেওয়া হচ্ছে, ন্যারেট আ ফানি ইনসিডেন্ট দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড। তো
অর্থাৎ তুমি কোনো একটা ফানি মানে মজাদার কোনো একটা ঘটনা তোমার তুমি তোমার এক্সপিরিয়েন্স হয়েছে বা তুমি অভিজ্ঞতা পেয়েছো আর কি, কোনো মজার ঘটনা তুমি কোনো শুনেছো বা দেখেছো বা তোমার মজার কোনো ঘটনা হয়েছে, সেই ঘটনাটা তোমাকে এখানে ন্যারেট করতে বলা হচ্ছে বা বর্ণনা করতে বলা হচ্ছে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে এই পয়েন্টগুলোকে ব্যবহার করতে পারো তুমি। তো কী দেওয়া আছে, ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ইনসিডেন্ট, সেই ঘটনাটার একটা সংক্ষিপ্ত তোমাকে বর্ণনা দিতে হবে। ওয়েন ইট হ্যাপেন, এটা কখন ঘটেছিল। দ্য ফানিয়েস্ট পার্ট অফ দ্য ইনসিডেন্ট, এই ঘটনাটার যে ফানিয়েস্ট পার্ট মানে হচ্ছে খুব যে মজার ঘটনা সেটা লিখতে বলা হচ্ছে। ফানি ক্যারেক্টার্স ইনভলভড ইফ অ্যানি, অর্থাৎ এই ঘটনাতে যে ফানিয়েস্ট ক্যারেক্টার যে মজাদার যে ক্যারেক্টার বা এই মজাদার জিনিসটা যে কে করেছিল সেটা এখানে তোমাকে মেনশান করতে হবে। এটা আমি এখানে একটা ছোট্ট করে দেখো লিখে রেখেছি, ফানি ইনসিডেন্ট, একটা মজাদার ঘটনা। ওয়ান সানি মর্নিং, একদিন সকালবেলায় আর কি, ঠিক আছে, সানি মর্নিং মানে রৌদ্র উঠেছে সেরকম একটা সকালবেলায়। মাই ক্যাট মিটেন্স, এখানে আমার একটা বিড়াল রয়েছে তার নাম হচ্ছে মিটেন্স, ডিসাইড টু জয়েন আওয়ার ব্রেকফাস্ট, আমাদের ব্রেকফাস্টে সে জয়েন করার সিদ্ধান্ত নিল। অর্থাৎ এই যে মিটেন্স যে বিড়াল আর কি, আমাদের পোষা বিড়াল একটা, তো সে আমরা ব্রেকফাস্ট করছি, সেও ব্রেকফাস্ট করবে আর কি, খাওয়ার জন্য সে আসবে। তো কী করলো সে, মিটেন্স জাম্পড অন টু দ্য টেবিল, সে আমাদের টেবিলের ওপরে লাফ দিল। অ্যান্ড ল্যান্ডেড রাইট ইন দ্য মিল্ক বোল, এবং দুধের বাটির ওপরে সে একবারে গিয়ে লাফ দিয়ে পড়লো। সি লুকড লাইক আ হোয়াইট গোস্ট মিল্ক, এবং সে তাকে মানে কী মনে হচ্ছিলো, দুধের বাটিতে লাফ দিয়ে পড়লো এবং তাকে একটা সাদা ভূত বলে তখন মনে হলো। ঠিক আছে, উই অল লাভড সো হার্ড হোয়াইল সি মেড সিলি ফেসেস, তো উই অল লাভড সো হার্ড, এবং এটা দেখে এসে দুধের বাটিতে লাফ দিল, দুধে ভিজে গেল, সেটা দেখে আমরা সবাই প্রচণ্ড হাসাহাসি হাসলাম। হোয়াইল সি মেড সিলি ফেস, যখন সে এই বিড়ালটা আর কি, এই মিটেন তার যে মুখটাকে খুব বোকা করছিল আর কি, ঠিক আছে, তার মুখটা, ফেস মানে হচ্ছে মুখ আর সিলি মানে হচ্ছে বোকা। ইট ওয়াজ দ্য ফানিয়েস্ট ব্রেকফাস্ট উই এভার হ্যাড টুগেদার, অর্থাৎ এটা ছিল আমাদের একটা খুব মজাদার একটা ব্রেকফাস্ট, ঠিক আছে, যেটা আমরা কখনোই এর আগে মানে হয়নি এরকম একটা মজাদার ঘটনা আর কি। তো এরকম একটা মজার মানে ঘটনা আমরা লিখলাম, ঠিক আছে, এরকম করে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 16, এটা গেল। তারপর এখানে কিন্তু অ্যাক্টিভিটি আমাদের শেষ হয়ে গেছে, আর কিছু অ্যাক্টিভিটি নেই। এখানে একটা কিছু বলা হয়েছে, তোমাদের জাস্ট জানিয়ে দিচ্ছে এখানে কি করতে বলা হচ্ছে। দেখো, লেটস ওয়ার্ক টুগেদার, এখানে একসঙ্গে কাজ করতে বলা হচ্ছে। লেটস মেক আ চার্ট উইথ ফানি ক্যারেক্টার্স, অর্থাৎ মজাদার যে সমস্ত ক্যারেক্টার্স রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, তাদের একটা চার্ট করতে বলা হচ্ছে। তোমাকে লিখতে হবে পরপর সেই সমস্ত ব্যক্তিদের নাম। হোম উই নো, যাদেরকে তুমি জানো। ফ্রম আওয়ার ডেইলি লাইফস, আমাদের হচ্ছে যে ডেইলি লাইফস মানে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত মজাদার ব্যক্তি যাদেরকে তুমি জানো তাদের নামগুলো লিখতে বলা হচ্ছে। অর ফ্রম সিনেমা, অথবা সিনেমা থেকেও তুমি লিখতে পারো, সিনেমায় যে সমস্ত মজাদার মানুষ রয়েছে যারা মানুষকে হাসায়, সেই সমস্ত মানুষের নাম তুমি লিখতে পারো। টেলিভিশন অ্যান্ড বুকস, মানে টেলিভিশন বা টিভি থেকে বা বই থেকে, বিভিন্ন জায়গা থেকে তুমি মজাদার মানুষের যে নাম সেগুলো তোমাকে লিখতে হবে একটা চার্টে, একটা কাগজে আর কি। ইউ মে রাইট আ ফিউ লাইন্স অ্যাবাউট দিস ফানি পিপল, তারপর এই সমস্ত মজাদার মানুষদের সম্পর্কে তুমি কয়েকটা লাইন্স তুমি লিখতে পারো, ঠিক আছে, তাদের সম্পর্কে। ফর এক্সাম্পল, মানে উদাহরণস্বরূপ, ইউ মে কনসিডার ক্যারেক্টার্স লাইক, এখানে কিছু ক্যারেক্টারের নাম দেওয়া হয়েছে, যেমন হচ্ছে লরেল অ্যান্ড হার্ডি, তারপর হচ্ছে চার্লি চ্যাপলিন, ওকে, মিস্টার বিন, টেনিদা, ঘনাদা, ঠিক আছে, তো এই নামগুলো দেওয়া হয়েছে। তো তুমি তোমার যদি জানো তুমি কাউকে যে তার মজার লোক বা সব মানুষজনকে হাসায়, তো সেই সমস্ত মানুষের লোক তোমাকে লিখতে বলা হয়েছে। জাস্ট এগুলো তোমাদের মানে কিছু সাধারণ জ্ঞানের জন্য দেওয়া হয়েছে, এগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে না। ওকে, তো এরপর দেখো আমরা তোমাদের লেসন 6টা পড়বো পরের ভিডিওতে, দ্য ভ্যাগাবন্ড যেটা রয়েছে, তারপর আমরা অ্যাক্টিভিটিগুলিকে সলভ করব। তো আজকে আমরা কী করলাম, তোমাদের লেসন 5 যেটা ছিল, ওকে, আঙ্কেল ফাদার হ্যাংস আ পিকচার, এই সম্পূর্ণ লেসনটা আমরা পড়লাম বাংলা অর্থ সহ, এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া ছিল সমস্ত অ্যাক্টিভিটির উত্তর কিন্তু আমরা আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।